আসসালামু আলাইকুম। দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, শিরোনাম দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের বর্তমান যে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এবং হাসিনা পরবর্তী 2024-এর 5ই আগস্ট পরবর্তী আমাদের সেনাবাহিনীর আবারও জনআস্থায় কি ফিরে আসছে জেনারেল ওয়াকারের নেতৃত্বে। মূলত এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, কারণ নির্বাচনে গিয়ে আসছে, গুম খুনের সঙ্গে যুক্ত বা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার কার্যক্রম চলছে। তো সব মিলিয়ে ঘুরে ফিরে সেনাবাহিনী এখন সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তো সেই জায়গাতে আমরা আলোচনা করতে চাই সেনাবাহিনী কি জনআস্থায় ফিরে আসছে কিনা। এবং আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন উনি মোটামুটি বাংলাদেশের সবার কাছেই পরিচিত, অত্যন্ত শ্রদ্ধার মানুষ, প্রিয় মুখ, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, যিনি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একজন সুপার স্কলার অফিসার, যিনি তার সেনাবাহিনী 30 বছরের জীবনের অধিকাংশ পরীক্ষাতে যিনি প্রথম হয়েছেন, সর্বোচ্চ নাম্বার স্কোর করেছেন, এবং তার প্রতি এক ধরনের ঈর্ষা বলবো, ক্ষোভ বলবো, ভীতি বলবো, এই সকল কিছু থেকে তাকে হাসিনা সরকার গুম করে রাখে প্রায় 8 বছর। 2009 সালে তাকে গুম করা হয় এবং তিনি হাসিনার পালিয়ে যাওয়ার পরে মুক্তি লাভ করেন। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। আপনাকে এবং দর্শক শ্রোতাদের সবাইকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এখানে লাইভে প্রথম আসতে পেরে আমি আনন্দিত। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আমি মুক্তি পেয়ে জানতে পেরেছি যে আপনি প্রথম আমার বিষয়টা নিয়ে আলোচনা করেছেন লেট ক্যাপ্টেন শহীদের সাথে, এবং মানুষ জানতে পেরেছে, এবং পরবর্তীতে কর্নেল হাসিনাও এসে বলেছে, এবং এটাতে করে মানুষের আশা ফিরেছে, মানুষের সচেতনতা বেড়েছে, এবং এটা মানুষকে জাগরণ সৃষ্টির জন্য এবং সরকারের প্রতি চাপ সৃষ্টির জন্য উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই জন্য আপনার প্রতি আমার এবং আমার পরিবারের প্রতি কৃতজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমরা সবাইকে উদ্বিগ্ন ছিলাম, কারণ যেই দুঃশাসন যাচ্ছিল বাংলাদেশ থেকে, তো আসলে মিডিয়া কথা বলতে পারছিল না, কোনো গণমাধ্যমই কাজ করছিল না ঠিক মতো, কেউ কথা বলতে পারছিল না। সেই জায়গাটায় ধরেন আমরা চেষ্টা করছিলাম যতটুকু সম্ভব ভয়েস রেজ করা যায়, যতটুকু সম্ভব ইনফরমেশন দেওয়া যায় মানুষকে। তো এই যে বর্তমান যে পরিস্থিতি, ধরেন জেনারেল মইনুল আহমেদের হাত ধরে 111-এর মাধ্যমে সেনাবাহিনী কিন্তু একরকম ধরেন ক্ষতিগ্রস্ততার একটা টানেলে ঢুকে পড়ে। তো এই হাসিনা পরবর্তী প্রায় 14 মাস পার হয়ে গেল, এবং সেনাবাহিনী কি আপনি কিভাবে দেখেন? সেনাবাহিনী কি জনআস্থায় ফিরে আসছে? এখন সব আপনি এটা দিয়ে আপনি যদি আলোচনা শুরু করি আমরা। আপনার এই প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই মুহূর্তে একটু স্পর্শকাতর জটিল সব বিষয়ের মধ্যে আছে। এটা কোনো কুইক মানে এক বাক্যে কোনো অ্যান্সার দেওয়া যাবে না। তবে মধ্যখান দিয়ে যে নানান পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যার মধ্যে দিয়ে সেনাবাহিনীর প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছিল, তার পরবর্তীতে পর্যায়ক্রমে আমি মনে করি এই মুহূর্তে এই মামলাটা যেটা হয়েছে, এটা মানুষের মনে একটা বিশাল আস্থা ফিরিয়ে এনেছে, এবং যে 15 জন অফিসারকে হাজির করা হয়েছে, কেউ কেউ এটা নিয়ে তাদেরকে সাব জেলে রাখা হয়েছে ভিতরে, এবং তাদের এসি বাসে হয়েছে, এটা সমালোচনা করছে। এটা অবশ্যই তাদের অধিকার আছে। তবে আমি মনে করি যে এটা একটা বিশাল অর্জন। এই পৃথিবীর ইতিহাসে কিন্তু 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে একসাথে এরকম কখনো ওয়ারেন্ট ইস্যু হয়নি। পৃথিবীর ইতিহাসে 15 জন সামরিক কর্মকর্তাকে এইভাবে কিন্তু একসাথে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি। এই বিশাল অর্জনটা আমাদেরকে চিন্তা করতে হবে। ছোটখাটো বিষয় নিয়ে আমরা বিতর্কে না জড়িয়ে আমরা সবাই চাই, আমি দৃঢ়ভাবে আগেও বলেছি, আবারও বলছি, যে আমরা কারোর উপর জুলুম হোক এটা চাই না, অবিচার হোক কারো চাই না। এখন ধরেন গুম কমিশন এবং ট্রাইব্যুনাল মিলে যা তদন্ত করেছে, তার উপর ভিত্তি করে যারা চার্জশিট দাখিল করেছে, এখন সাক্ষরে যারা আসামি হয়েছে তারা নিজের যুক্তি প্রমাণ দিয়ে, তাদের সাক্ষ্য দিয়ে তারা তাদের নির্দোষ প্রমাণ করলে আমি চাই তারা মুক্তি পাক। আমি চাই না যে কেউ নির্দোষ শাস্তি পাক, কিন্তু সেনাবাহিনী যে হস্তান্তর করেছে এবং এটার মধ্যে কোনো জটিলতা হয়নি, এটাতে আমি মনে করি মানুষের রাস্তা। আমি তো আমার ফেসবুকে অসংখ্য প্রায় 2 লাখের কাছাকাছি আমার ফলো, আমি ফেসবুকে মেসেজ পাচ্ছি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাস্তাঘাটে দেখা হচ্ছে। আমি মনে করি যে কয়েক মাস আগে থেকে যে পরিস্থিতি ছিল, এই 8 তারিখে আপনার যে ওয়ারেন্ট বেরিয়েছে এবং 22 তারিখে হাজির হচ্ছে, এর মাধ্যমে আস্থা অনেকটা ফিরে এসছে আমি মনে করি। না, কিন্তু ধরেন যে সেনাবাহিনীর এই অফিসারদের বিরুদ্ধে মামলা হওয়া, পৃথিবীতে নজির নাই, কিন্তু পৃথিবীর কোন সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনীর মতো
এভাবে গুম খুনের সঙ্গে যুক্ত ছিল না ওইভাবে। পৃথিবীর কোন সেনাবাহিনী তার ব্রাদার অফিসারদেরকে এইভাবে মানে এইভাবে তো গুমে সহযোগিতাও করে নাই, তাই না? আমি যদি একটু ইন্টারফেয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন বলেন সেনাবাহিনীর কর্মকর্তা বলেন, সেনাবাহিনী না বলে, কারণ এই কর্মকর্তারা সেনাবাহিনীর বা সেনাপ্রধানের অধীনের থেকে সমস্ত কাজ করেনি, তারা করেছে এনএসআই, ডিজিএফআই, র্যাবে গিয়ে। সুতরাং আপনি সেনাবাহিনী বলে আমার কষ্ট লাগে, আপনি সেনাবাহিনী এই সমস্ত অসাধু অথবা বিপদগামী কর্মকর্তা বলেন না। কিন্তু স্যার বেসিক ট্রেনিংটা তো সেনাবাহিনীর, এবং আমরা যেটা দেখছি যে সেনাবাহিনী তাদেরকে ওন করছে এখন পর্যন্ত। সেনাবাহিনী যখন তাদেরকে ওন করবে, যে এবং আপনি জানেন কিনা যে এইসব যারা অভিযুক্ত ব্যক্তি তাদের মামলার খরচ পর্যন্ত আপনার সেনাবাহিনী বহন করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনালি। আপনার পরিবারের পাশে কি দাঁড়িয়েছিল সেনাবাহিনীর? কেউ তো দাঁড়ায়নি। আপনার পরিবারকে যত রকম ভাবে হেনস্থা করা যায় সেই চেষ্টাই তো হয়েছে। তো আমরা ওভারঅল সেনাবাহিনী বলছি না, আমরা যেটা বলছি আমাকে যে অপহরণ করেছে, আমাকে যে অপহরণ করেছে এটা আমার মা এবং স্ত্রী থানা যখন জিডিএনটি করতে গেছে, 2বার যাওয়ার পরে 3য়বার যখন গিয়েছে তখন তাদেরকে বলা হচ্ছে আপনারা আবার আসলে আপনাদের বন্দি করে রাখা হবে। মানে কি ভয়ানক অবস্থা। জি বলেন, সরি। জি, তো সেই জায়গাটা থেকে আর কি ধরেন আমাদের যে বিষয়টা, আমরা কিন্তু হাসিনা পরবর্তী সময়ে বারবার বলছিলাম, জেনারেল ওয়াকারের মনোযোগ আকর্ষণ করছিলাম যে আপনি 35 থেকে 50 জন ম্যাক্সিমাম দুর্বৃত্ত অফিসার, আপনি এদেরকে আপনি পোষণ করেন না, এদেরকে পুষে রাখেন না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আপনি ব্যবস্থা নেন। তো উনি সেটা করলেন না। ওনার এই যে হঠাৎ করে এই যে মমত্ব বোধ, এবং আমরা দেখছি যে হাসিনার সঙ্গে যে এই হ্যান্ডগুলো ছিল, সেই হ্যান্ডগুলো এখনো অনেক শক্তিশালী ওনার আশেপাশে। এবং জেনারেল ওয়াকার তো আপনার স্টুডেন্ট, তো এই বিষয়টা নিয়ে কোনো কথা হয় না আপনার সাথে, বা আপনি কোনো পরামর্শ দেন নেই? না, হয়েছে। আপনার ওই যে আমি বলেছি তো, আমার সাথে উনি বলেছিল, তার আমি আপনাকে একটা রূপক একটা কথা বলি। মনে করেন আপনি একটা পরিবারের, আমরা 6 ভাই, আপনি আমার বড় ভাই, আমি মেজো ভাই, হ্যাঁ, আমার ছোট 4টা ভাই আছে আমাদের। তো 4টা ভাই আপনার উপরে জুলুম করেছে, তারপরে আমার কাছে এসে বললো, ভাই মেজো ভাই আমরা তো ভুল করে ফেলছি, আমাদেরকে একটু মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আমি যদি আপনাকে বলি ভাই হিসাবে, ভাই বড় ভাই এটা ভুল করে ফেলেছে, মাফ করে দেন, এটা তো আমি বলতেই পারি, তাই না? এটা বলার মধ্যে কোনো আমি বড় অপরাধ দেখি না, যে আমি মেজো ভাই হিসেবে বড় ভাইকে বলতে পারি, বড় ভাই আপনি একটু ছোট ভাইরা ভুল করেছে, মাফ করে দেন। এবং আমি যখন তাকে বলেছি যে তারা জুলুম করেছে, তারা এই সেই করেছে, তখন কিন্তু সে আবার আমার সাথে কোনো অ্যারোগেন্সি দেখায়নি বা কোনো আর্গুমেন্টে জানি, সে সরাসরি বলেছে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন। তো এই জন্য সে যে আপনার, আমি আমারটা শুধু কথা বলছি, আমি অন্যগুলোর কথা বলছি না। এই আমার মামলার সাথে যারা জড়িত, ওখানে 11 জনের নাম বেরিয়েছে ওয়ারেন্টে, তার মধ্যে 8 জনই তো পলাতক। তো এই 11 জনের মধ্যে সে এখন একটা ব্যাপার তো আছে অবশ্য, যে আমি সেনাপ্রধান থাকলে তখন আমার জন্য এটা খুব জটিল পরিস্থিতি হতো। যখন আপনারা জানেন আমাদের সেনাবাহিনীতে আমরা খুব ঘনিষ্ঠভাবে পারিবারিকভাবে এত বন্ধন আমাদের, তো এখন যদি আমার কাছে 10, 12, 15টা আমি সেনাপ্রধান মনে করেন, 10, 12, 15টা অফিসারের ফ্যামিলি, স্ত্রী সন্তান যারা আমাকে আঙ্কেল ডাকে, আমি ভাবি ডাকি, দাঁড়িয়ে এসে কান্নাকারি শুরু করে, অথচ স্বাভাবিকভাবে একটা মানুষ হিসেবে তো মায়া হবে। আমার জন্য মনে করেন, আমার জন্য কিন্তু it took me 4 months, আমার 4 মাস থেকে আমার নিজের সাথে স্ট্রাগল করতে হয়েছে, যে এই সেনাবাহিনী আমার শিরা উপশিরা লোমকূপ পরমাণু সেনাবাহিনী, আমি আউট অ্যান্ড আউট এ সোলজার। এখন এই আমার কমরেডসদের যাদের সাথে একসাথে ফাইট করেছি, যারা আমার অধীনে চাকরি করেছে বা আমার ছাত্র ছিল, এদের বিরুদ্ধে আমি যাবো কি যাবো না, এটা আমার জন্য একটা খুব বড় সমস্যা ছিল। মানে সমস্যা ইন দ্য সেন্স যে আমাকে নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়েছে, যে আমি আমার ভাইদেরকে আমি আদালতে নিব কি নিব না। তো এটা তো আমি যদি যখন সেনাপ্রধান হতাম, যদি এরকম একটা অবস্থা হতো, আমি মনে করি আমিও হয়তো বলতাম যে স্যার মাফ করে দেন, এরকম কথা। এটাতে আমি খুব বিগ ডিল মনে করি না। অন্যান্য সে কি করেছে আমি সেটা বলছি, আমি মামলা তো শুধু বলছি। তো সেই অবস্থায় আমি তো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে কথা চিন্তা করে, যে আপনি একটা হাদিস আমি বলেছি ওই দিনও, যে সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরি করে ধরা পড়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করা হয়েছিল আপনার হাত যেন না কাটে। উনি বলেছেন যে এটা আল্লাহর হুকুম, আমি যদি আমার মা ফাতেমা করতো তাহলে তার হাত কাটার হুকুম দিতাম। এই কথা চিন্তা করে আমরা কিন্তু এখন যদি বলেন অনেস্টলি স্পিকিং, আমার যে মানে তাদের জন্য মায়া লাগে না তা না, কিন্তু আমি আবেগ আর আইন দুই জিনিস। আমি আবেগের ঊর্ধ্বে উঠে, অনুরাগের ঊর্ধ্বে উঠে আমি চেয়েছি যে ভবিষ্যতে যেন এদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যারা অপরাধীরা তারা বেকসুর খালাপ হয়ে যায়, আমি দোয়া করি আল্লাহর কাছে।
কারণ আমার কারণে যেন কেউ কোনো নিরাপদ ব্যক্তি সাজা না পায়, এটা আমি আল্লাহর কাছে কামনা করি। তো যারা অপরাধীরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পায়, তাহলে কিন্তু ভবিষ্যতে যারা এই সরকারে যাবে, কোনো সরকারই কিন্তু এরকম ফ্যাসিস্ট কায়দায় গুম করে চিন্তা করবে না। যারা এই জেনারেলরা বা কর্নেলরা যারা বিভিন্ন বাহিনীতে যাবে, সেনাবাহিনীর বাইরে, এনএসআই, ডিজিএফআই, র্যাবে, তারা কিন্তু অন্ধ আনুগত্য করার ধৃষ্টতা দেখাবে না। তারা বুঝবে যে না, আমাদের এরকম কঠিন সাজা পেতে হবে। আমি এই উদ্দেশ্যে করেছি যে নেক্সট 50 ইয়ার্স 100 ইয়ার্স এই দেশে যেন ফ্যাসিস্ট তৈরি না হয়, কোনো অন্ধ আনুগত্য করা মুজিব জিয়ার মতো খুনি তৈরি না হয়। আমার কোনো প্রতিহিংসা না, জিজ্ঞাসা না, প্রতিশোধ নয়। আমি শুধু এই মাত্রই করেছি, দেশের স্বার্থে করেছি আমি, এবং জনগণের কারণে। যদি দেখেন এটা একটা যদি হয়ে যায় এবং বিচার হয়, তাহলে কিন্তু আমি, হাসিন, আরমান, হুমাম, মাইকেল চাকমা, ক্যাপ্টেন মারুফ, আমাদের অ্যাম্বাসেডর মারুফ, আমাদের মতো পরিবারগুলি এত অসহায় অবস্থায় থাকতে হবে না, অসহায় অবস্থায় থাকতে হবে না। বাংলাদেশের জন্য ভবিষ্যতে কোনো পরিবার এরকম অবস্থা থাকতে না হয়। আমার ছোট 2 সন্তানকে আমার স্ত্রী সংসার বড় করছে, তার সংসার, সে গয়না বিক্রি করে সংসার চালিয়েছে, আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে, বাচ্চা সন্তানদেরকে নিয়ে সে সারাক্ষণ আতঙ্কে থাকতো। এই প্রতিটা পরিবারের তো একই অবস্থা। আমার মা 2 বছর 10 মাস কাঁদতে কাঁদতে দুনিয়া থেকে চলে গেলেন। আমার মা ছিল না, আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিল। আমি আমার বইটাতে আমি একটা মা কিনা চ্যাপ্টারে লিখেছি যে আমার মা যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমি হয়তো চিন্তা করতাম যে তাদের আমি ক্ষমা করে দিব না। অবশ্য প্রসিকিউশন থেকে আমাকে বলা হয়েছে যে আপনি যদি ইভেন, যেহেতু আমরা প্রসিকিউশন এবং গুম কমিশন ইনভেস্টিগেট করে পেয়েছে, আপনি যদি ডকে দাঁড়িয়েও বলেন যে আমি তাদের ক্ষমা করে দিলাম, রাষ্ট্র ক্ষমা করতে পারে না, কারণ রাষ্ট্রের দায়িত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, রাষ্ট্র সেটা করবে। কোনো খুনির সন্তান, মানে খুন হওয়া ব্যক্তির সন্তানও যদি এসে ডকে দাঁড়িয়ে বলে আমার বাবাকে খুন করার এই অপরাধ আমি মাফ করে দিলাম, রাষ্ট্র কখনো মাফ করে না। যাই হোক, এখন আমার উদ্দেশ্য ছিল ওটাই যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে এই যেন কোনোদিন এরকম ফ্যাসিস্ট না আসে এবং কেউ অন্ধ আনুগত্য না করে। আমাদের শপথ কিন্তু সংবিধান, জনগণ, ব্যক্তি গোষ্ঠী দল নয়। এটা আমরা ভুলে গিয়েছিলাম, যারা করেছে তারা ভুলে গিয়েছিল এটা। কি ভাই বলেন? কিন্তু ধরেন দুর্ভাগ্যজনক হচ্ছে, আপনি যদি দেখেন যে 5ই আগস্টের পরে যে জায়গাগুলো আমরা সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম, ধরেন আমি ব্যক্তিগতভাবে জেনারেল ওয়াকারকে আমি তার বিভিন্ন সূত্রে আমার সঙ্গে আমি যোগাযোগের চেষ্টা করেছি। আমি বলেছি যে আপনি যেহেতু সামহাও এই বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আছেন, আমরা এটাকে অন করি, আমরা অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াই, আমরা এদের বিচার নিশ্চিত করি, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেই এবং আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। যে ডক্টর ইউনূসকে আমরা পূর্ণ সমর্থন সহযোগিতা করার চেষ্টা করেছি। জেনারেল ওয়াকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ সামহাও করেন নাই। আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আসেন, আমরা কথা বলি, আমি বিপ্লবটাকে আমরা একটা স্ট্রং অবস্থায় নিয়ে যাই। কিন্তু উনি হাঁটলেন, আমরা যেটা দেখলাম, উনি হাঁটলেন উল্টা পথে। আপনি যদি দেখেন যে, আপনি কি আয়নাঘরে ছিলেন? আপনি আয়নাঘরে ছিলেন? আমাকে জিজ্ঞাসা করছেন? জি, আপনি তো আয়নাঘরে ছিলেন। এটা দিয়ে মানে জি 2908 দিন, জেনারেল ওয়াকার কি 70,794 ঘন্টা। জি, ও জেনারেল ওয়াকার কি স্বীকার করেন যে আপনি আয়নাঘরে ছিলেন? জেনারেল ওয়াকার বা আর্মি থেকে তো বলা হয় যে আয়নাঘরই নাই, আয়নাঘরের আলামত করা হয়েছে, আয়নাঘরের আলামত না, আর্মিতে এমন কোনো কিছু করা হয়েছে বলে আমি, মানে আমি যদি বলার অনুমতি দেন, আমি অগস্ট মাসে মুক্তি 8 তারিখ স্যার, আয়নাঘরের আলামত যে নষ্ট করা হলো পরিদর্শনের আগে, আয়নাঘরের আলামত নষ্ট, এটা আমি খবর পেয়েছি, খবর নিয়েছি অ্যাকচুয়ালি, যারা ভিতরে আছে তাদের মাধ্যমে আমি একটা শতভাগ নিশ্চিত হয়েই বলছি যে এটা আপনার এই 5 তারিখের পর থেকে পরবর্তী 2-3 দিনের মধ্যে এটাকে ধ্বংস করা হয়েছে। কার আদেশে করা হয়েছে জানি না, কিন্তু জেনারেল হামিদ তখন ডিজি ছিলেন, ওই অবস্থায় ধ্বংস করা হয়েছে। আমি ওখানে যে ডিউটিতে ছিল, আমার ওখানে ডিউটিতে ছিল এমন একজনের কাছ থেকে নিশ্চিত হয়ে বলছি এই কথাটা, যে 5 তারিখ থেকে নিয়ে 7 তারিখের মধ্যেই, 8 তারিখের মধ্যেই এগুলো সব সম্পন্ন করা হয়েছে। তখন কিন্তু জেনারেল হামিদ ডিজি, এখন ডিজি কি স্বপ্রণোদিত হয়ে করেছে না কারো নির্দেশে করেছে, এটা আমার জানার কোনো সুযোগ নাই। কিন্তু পরবর্তী যে ডিজি এসছে 12 অগস্ট এসেছিল জেনারেল ফয়েজ, যিনি এখন পরবর্তীতে আপনার প্রমোশন হয়ে লেফটেন্যান্ট জেনারেল হয়ে কোয়ার্টার মাস্টার জেনারেল আছে। আমি ওনার সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছেন যে না স্যার, আমি গিয়ে এই অবস্থায় পেয়েছি এবং আমি নিশ্চিত হয়েছি অন্য সোর্স থেকে, ওখানে ডিউটিতে ছিল অন 5th, 6th, 7th, যে এটা ওই 2-3 দিনের মধ্যেই শেষ হয়েছে, নষ্ট করা হয়েছে।
তবে নষ্ট করার চেষ্টা করলে তো তা পারেনি। আপনি দেখেছেন আমরা যখন নিয়েছি, আমরা সব আমি বলেছি যে এখানে দেয়াল যে ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে, ভেন্টিলেটর ছিল না, ভেন্টিলেটর বানানো হয়েছে, লোহার গ্রিলের দরজা ভরিয়ে কাঠের দরজা বানিয়েছে, ছোট কামরা ভেঙে বড় কামরা করেছে, এগুলি তো আলামত স্পষ্ট দেখা গেছে। আপনি এখন আমার কাছে এগুলি ভিডিও স্টিল ছবি আছে। তো তারা চেষ্টা করেছে, পারেনি, কিন্তু এই চেষ্টা করাটা আমি মনে করি এটা অত্যন্ত অন্যায় করেছে। আলামত ধ্বংস করা তো অপরাধের সাথে সামিল হওয়া। জি, তো এখন ধরেন এই জাতীয় অপরাধ করেছি, এটাকে ঢাকার মানে এই জাতীয় অপরাধীদেরকে আপনি সেনাবাহিনীর ভেতর থেকে সরানোর ব্যাপারে জেনারেল ওয়াকার কি আপনি তৎপর মনে করেন? যে মানে সেনাবাহিনীর যে সম্মান যতটুকু নষ্ট হলো, আমরা অ্যাকচুয়ালি আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে মানুষের যে শ্রদ্ধা জায়গা ছিল, সেই জায়গাটা নেয়ার জন্য জেনারেল ওয়াকার কি সচেষ্ট তৎপর? উনি কি বুঝতে পারছেন বিষয়টা? মানে অনেক ডাইনামিক্স যেখানে কাজ করে। আপনি দেখেন, উনি কিন্তু আমার মুক্তির পর আমার সাথে দেখা করেছে এবং উনি নিজে তদন্ত কমিটি করে কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু উনি একদম 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করেছিলেন। যেখানে বিডিআর এর হত্যা কিন্তু লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর নেতৃত্বে 4 জনের সদস্য কমিটি ছিল, 4 জনের কমিটি ছিল। আমার এটাতে উনি একজন অতিরিক্ত মেজর জেনারেল দিয়েছেন এবং খুব দ্রুত এটা শেষ করে দ্রুত উনি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছেন ডিজিদেরকে, যারা তখন কর্মরত ছিল। সেখানে তো এটা পরবর্তীতে যারা মনে করেন তারা তাদের বিরুদ্ধে জানুয়ারি মাসে ওয়ারেন্ট বের হলো, তারপরে তারা পালিয়ে গেল এলপিআর থাকা অবস্থায়, এগুলো তো অবশ্যই মানুষ প্রশ্ন করবেই, মানে প্রশ্ন করার সুযোগ যেহেতু রয়েছে। তো যেহেতু কি অ্যাকচুয়ালি হয়েছে জানি না, আমি অনুমান নির্ভর কিছু বলতে চাই না। ডাইরেক্টর যারা ছিল তাদের ব্যাপারেও তারা তো এখনো তারা চাকরিতে আছে কিনা, একজন তার রিটায়ারমেন্ট চলে গেছে, তৌহিদ যে প্রথমেই ছিল যে আমাকে অপহরণ করেছে যে ডাইরেক্টর। কিন্তু বাকি যে 4 ডাইরেক্টর তারা তো যখন ওয়ারেন্ট বের তখন তারা চাকরিতে ছিল। তো তাদের ব্যাপারেও হ্যাঁ, এখানে একটা কথা থাকে যে লিগেসি ক্যারি করা, তারা লিগেসি ক্যারি করেছে, কিন্তু তারা তো এটার বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি। তারা চেষ্টা করেছে বলে আমাকে জানিয়েছে, যেটা আমি বলেছি অলরেডি। তারা আমার সাথে দেখা করেছে, আমাকে বলেছে স্যার আমরা চেষ্টা করেছি, পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু এটা তো এখন আইনের দৃষ্টিতে আবেগ দিয়ে চলে না আইন। এখন তারা আবার আমি এখন কি অবস্থায় তাদের স্ট্যাটাসটা এটা আমি জানছি না। তারা আছে ওখানে আছে, তারা কর্মরত কি কর্মরত না, তাদের কি অবসর দেওয়া হয়েছে না বরখাস্ত করা হয়েছে বা কিছু, এটা আমি জানি না। তবে এখানে একটা প্রশ্ন আসছে এটা এই প্রসঙ্গে যে আপনার 2 সপ্তাহ না 3 সপ্তাহ আগে যে 3rd অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যে ওয়ারেন্ট বেরিয়ে তখন তারা চাকরিতে নেই বলে ধরে নেওয়া হবে। এটা নিয়ে প্রশ্ন হচ্ছে কেউ তড়িঘড়ি করে করলো কেন? কিন্তু কথা হলো যে এটা তো বেসামরিক প্রশাসন বা পুলিশের জন্য আগে থেকে প্রযোজ্য ছিল। তো সেনাবাহিনী তো দেশের অংশ হিসেবে দেশের আইনের বাইরে নয়, তারা এটা আগেই কেন ছিল না, এটা আমার একটা প্রশ্ন। যে এটা শুধু কেন বেসামরিক প্রশাসনে যারা বা পুলিশের জন্য তাদের জন্য ছিল, এটা সেনাবাহিনীর জন্য ছিল না? কারণ তারা যে সমস্ত অপরাধ করেছে তাদের মধ্যে দেখেন 4টা অপরাধের কোনো আইন সেনাবাহিনীতে নাই। আমরা যখন যুদ্ধ করি, যুদ্ধ সামনাসামনি যুদ্ধবন্দী নেই, আমরা অ্যাবডাক্ট করি না, আমরা অপহরণ করি না, আমাদের জন্য অপহরণের কোনো আইন নাই। আমরা যখন যুদ্ধবন্দী নেই, এটা আইনি ভিত্তি আছে। 93,000 পাকিস্তান সেনাবাহিনী সৈনিক 1973 সাল পর্যন্ত ভারতে বন্দী ছিল, পিওডব্লিউ যেটা বলে, প্রিজনার অফ ওয়ার। এটাও কিন্তু আনলফুল ডিটেনশন নয়। তো তারা অ্যাবডাক্ট করেছে, তারা আনলফুল ডিটেনশন করেছে, এগুলো অপরাধী। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি আমাদের কোনো আইন নাই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের কোনো আইন নাই। এগুলো বিচার করতে হলে তো আপনার বাইরের কোর্টে ছাড়া করার কোনো সুযোগই নাই। আমি দেখছি অনেক সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, হ্যাঁ যদি সেনাবাহিনীর আইনে হয়ে থাকতো, সেনাবাহিনী করতে পারতো, সেটা ভিন্ন কথা। তো তারা তো এমন অপরাধ করেছে যেগুলি সেনাবাহিনীতে কোনো আইনই নাই, তাহলে আপনি কি তারা এই অপরাধের জন্য শাস্তি পাবে না? এটা তো অনৈতিক কথা, এটা তো অস্বাভাবিক কথা। তো এটার জন্য তাদেরকে বেসামরিক কোর্টে আদালতে আসতেই হবে। এবং পৃথিবীতে এটা এমন মানে প্রথম নয় যে এরকম কর্মকর্তা। আমাদের কেন দেখেন, জেনারেল রেজাকুল হায়দার, তারপরে জেনারেল রহিম, তারপরে আপনার যে কর্নেল সাইদ 7 খুনের যে নারায়ণগঞ্জের, এখন জেনারেল জিয়া, জেনারেল মুজিব, তারা কি বেসামরিক আদালতে বিচারাধীন না? তাহলে ওটা মানে যারা বলছে সামরিক আইনে তাদের বিচার করতে পারবে, এটা তারা না জেনে বলছেন। তাদের যদি সঠিক আইন জানেন, আমি জানেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা ব্রাঞ্চ আছে, জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ বলে, আমরা জ্যাক ব্রাঞ্চ বলি সংক্ষেপে। এবং ওটা প্রধান একজন ব্রিগেডিয়ার জেনারেল হয়, ল পাস করে তারা আর্মিতে ঢুকে এবং তারা অফিসার হিসেবে আমাদের আইনগত বিষয়ের মতো পরামর্শ দেয়। আমি 2 জন সাবেক এই জ্যাক ব্রাঞ্চের হেডের সাথে কথা বলেছি, 2 জনই আমাকে নিশ্চিত করেছে স্যার এই 4টার একটা আইনও
আমাদের বিচার করার মতো নাই। তো তাহলে এরা কি আইন নাই দেখে তারা কি মাফ পেয়ে যাবে? এটা তো হতে পারে না। ইনজাস্টিস এনিওয়্যার ইজ টু জাস্টিস এভরিওয়্যার। তো এটা তো তাদেরকে শাস্তি পেতেই হবে। এখন কে কতটুকু অপরাধ করেছে এটা তো সাক্ষ্য প্রমাণিত হবে আদালতে, এটা ব্যাপারে আমার কিছু বলার নেই। কিন্তু সেনাবাহিনীর অফিসার বাইরে এই সাজা পেতে পারবে, এই ধরনের আইনে বিচার করতে পারবে না, এটা তো হাস্যকর কথা। কিন্তু আমার মনে হলো আমাদের আলোচনার শুরুতে আপনি এই যে এই যারা গুম খুনের অভিযোগে অভিযুক্ত তাদেরকে যে এসি বাসে নিয়ে আসে আলাদা সাব জেলে রাখা, আপনি একটু মৌন সমর্থনের মতো আমি দেখছি আপনার। এটা কি ঠিক হচ্ছে? এটা কি সেনাবাহিনীর? আমি মৌন সমর্থন দিচ্ছি আমি বলছি না। আমি ব্যক্তিগতভাবে নীতিগতভাবে আমি সেনাপ্রধান হলে আমি এই ধরনের ব্যবস্থা করতাম না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে দিস ইজ ভেরি মানে ট্রিফলিং ম্যাটার। এই জিনিসটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে আমার লাভ নেই। সে কি 5 স্টার হোটেলে আছে না মাটিতে আছে, সে কি বিরিয়ানি খাচ্ছে না রুটি খাচ্ছে, এটা যে বড় কথা হলো সে সুবিচার পাচ্ছে কিনা, এখানে বিচার যথাযথ হচ্ছে কিনা, সাক্ষ্য সাবুত যেগুলো আছে এগুলো হচ্ছে ওইদিকে আমাদের ফোকাস করা দরকার। এটা নিয়ে আমরা অযথা বাড়াবাড়ি করে লাভটা কি হবে আমাকে বলেন, আমাকে মানে না। কিন্তু স্যার অপরাধীদের পেছনে যদি বিচারক যদি দেখে, প্রসিকিউশন যদি দেখে যে এই অপরাধীদেরকে বিশেষ ব্যবস্থায় সেনাবাহিনী আদর করছে, আদরে রেখেছে, এরা সাব জেলে নাই, এরা সাব জেলে আছে, এরা সাধারণ জেলে নাই, এটা তো মানসিক চাপ সৃষ্টি হয় বিচারকের উপর। আমি একটু বলি আপনাকে, আদালতের বিধানের, আমি এটা নিয়ে চিফ প্রসিকিউটরের সাথে কথা বলেছি, আদালতের বিধান আদালত বলবে তাকে কারাগারে প্রেরণ করা। কোন কারাগারে রাখবে, ঢাকা, কাশিমপুর, নারায়ণগঞ্জ বা ঢাকা শহরে কোনো সাব জেল বা ঢাকার বাইরে কোনো সাব জেল, এটা কিন্তু এন্টায়ারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী হয়। এবং সেই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিল এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কেন তারা এটা সাব জেলের অনুমতি দিল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে, সাব জেলের প্রজ্ঞাপন জারি হয়েছে। এবং সেই হিসাবে আপনারা জানেন যে একটা বিল্ডিং ওখানে উঁচু তার কাটা দিয়ে বেড়া দিয়ে এটাকে সাব জেলের মতো বানানো, জেলের মতোই বানানো হয়েছে। তো এখন সাব জেলটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে। আপনারা মনে করি, আমি মনে করি উপদেষ্টাকে আপনারা সরাসরি প্রশ্ন করেন আপনি এটা কেন অনুমতি দিলেন। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি অনুমতি দিতাম না, আমি সেনা প্রধান হলে আমি হয়তো অ্যাপ্রোচ করতাম না। এখন সেনাপ্রধান অ্যাপ্রোচ করেছেন না, স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নিজে সামরিক কর্মকর্তা হিসেবে উনি স্বপ্রণীত হয়ে করেছেন, এটা আমার ফার্স্ট হ্যান্ড কোনো নলেজ নেই। আপনাকে না হলে ভালো হতো বলে মনে করি। কি বলেন? আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীরকে আপনি কি মনে করেন, মানে আপনি কি কতটুকু কনফিডেন্ট তার প্রতি, উনি একটা রাইট ডিসিশন নিজে নিজে নিতে পারেন সিদ্ধান্ত, বা গত 14 মাস ওনার পারফরমেন্স আপনার কি মূল্যায়ন? আমি ব্যক্তিগতভাবে কারো সমালোচনা করা পছন্দ করি না। সমালোচনা করা গীবতের পর্যায়ে যে আল্লাহ নির্দেশ করেছে। না স্যার, এগুলো হচ্ছে রাষ্ট্রের স্বার্থে আমাদেরকে অনেক কথাই বলতে হয়। এখন গীবত বা সমালোচনা এভাবে ভাবলে আমরা অনেক কথাই বলতে পারবো না। না, আমি আপনার সাথে না, রাষ্ট্রের স্বার্থে কিন্তু যেখানে কোরআন বলেছে যে গীবত করার নিষেধ, হ্যাঁ আমি আপনাকে এখানে রেফারেন্স দিচ্ছি। আমি কেন জেনারেল মঈন বা যারা জুলুম করেছে তার বিরুদ্ধে বলি। সূরা নিসা 4 নম্বর সূরা 148 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ জালিমের মন্দ প্রচার ছাড়া আর কারো মন্দ প্রচার পছন্দ করেন না। তো সেই সময় জালিমের মন্দ প্রচার করা যায়, এটা কোরআন অনুযায়ী সিদ্ধ, জায়েজ, অনুমতিপ্রাপ্ত। তো স্বরাষ্ট্র উপদেষ্টা আমার সাথে সরাসরি কোনো জুলুম করেননি, সেই হিসাবে আমার সেই যদি আমি কিছু বলি এটা গীবতের পর্যায়ে পড়ে যাবে। আর আমার ব্যাপারটা তো আপনি ভালো করে জানেন যে আমার একটা সব আগুন লেগে যেতে পারে। না ব্রিগেডিয়ার আজমি, ধরেন তিনি তো জুলুমকারীদেরকে সহায়তা করছেন, জুলুমকারীদেরকে কমফোর্ট দিচ্ছেন। সেই জুলুমকারী যারা মানুষকে গুম করে রেখেছে বছরের পর বছর, যারা নির্মম ভাবে হত্যা করেছে, মানুষকে সহায়তা করেছে, নির্দেশ দিয়েছে, তাদেরকে তিনি আরাম কমফোর্ট দেওয়ার চেষ্টা করছেন। তো এটাও তো জুলুমকে সহযোগিতা করা। আমি জুলুমের সব হচ্ছি না তো, আমি সেই হিসাবে মজলুম না হয়ে আমি এটা হতে চাচ্ছি না। আপনি 111-এর পরে কিন্তু সাব জেলে প্রাক্তন প্রধানমন্ত্রী সাব জেলে ছিলেন ঢাকার শহরে, মানে জেলের বাইরে। তাহলে আপনারা এবার এখন অনেক মন্ত্রী মিনিস্টার আবার জেলে আছে, চিফ ইলেকশন কমিশনার। না তাহলে ধরেন এক যাত্রায় কেন পৃথক ফল হবে আপনারা দাবি করেন? আমি এটাকে জাস্টিফাই করতে যাচ্ছি না, অনেক ভাইকে জাস্টিফাই করতে, আমি বলছি যে এটা একটা মানে বিচার প্রক্রিয়ার মধ্যে, আমি বলছিলাম যে বিচার প্রক্রিয়ার মধ্যে আমি এটাকে সমর্থন করছি। আমি আবারও বলছি
আমি আপনাকে বলেছি, আমি সেনাপ্রধান হলে আমি করতাম না, আমি জানি না জেনারেল ওয়াকার করেছে কিনা। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হলে আমি এই অনুমতি দিতাম না। কিন্তু আমি এটাকে বলছি যে, এটাকে আমি জাস্টিফাই করার জন্য বলছি না, আমি বলছি যে এটা নিয়ে আমরা অযথা জিনিসটা মানে চিন্তা না করে আমরা বিচারটা যেন সুষ্ঠু হয়, সুন্দর হয়, সুবিচার হয়, এটার দিকে আমরা ফোকাস করি। আমি সেই জিনিসটা গুরুত্ব দিচ্ছি আর কি। না স্যার, বিচারটা সুষ্ঠু করার জন্যই আমাদের বিচারটা সুষ্ঠু করার জন্যই অপরাধীদেরকে অপরাধী হিসেবে ট্রিট করতে হবে, জামাই আদরে রাখলে হবে না। এটা হচ্ছে কথা। কারণ হচ্ছে অপরাধীরা যদি একটা নির্জন জায়গায় না পৌঁছায়, সাধারণ কয়েদিদের মতো যদি না পৌঁছায়, ওনাদের সে উপলব্ধি হবে না। ওনাদের বাসা থেকে খাবার আসতেছে, স্ত্রী সন্তানরা দেখা করতেছে, ওনারা ওনাদের মতোই আছে। মানে এইটা স্যার মানার কোনো কারণ নাই। এটা বোধহয় সঠিক নয়। তাহলে কি হয়, বাসা থেকে খাবার আসতেছে, তথ্যটা বোধহয় সঠিক নয়। তাদের পরিবারও প্রথম দিকে দেখা করতে পেরেছে, তারপরে খাদিরা দিনের পর থেকে তাদের পরিবারকেও বলা হয়েছে, আমি যেটা জেনেছি, যে 15 দিনে একবার সীমিত সময়ের জন্য। স্যার আমি বিচারটা কোথায় হবে? বিচারটা কি কারাগারে হবে? আমি জানতে চাই, বিচারটা কি কনক ভাই, বিচারটা কি কারাগারে হয় না বিচারালয়ে হয়? বিচারালয়ে হয়, আদালতে হয়। তো আদালতের পরিবেশ কিন্তু, আর বিচারটা বিচারালয় হবে, ওখানে পরিবেশ কিন্তু কোনো পরিবর্তন হয়নি। এবং বিচারক কিন্তু সে ভালো কন্ডিশন আছে না খারাপ কন্ডিশন ওটা দেখে নিবে না, এখানে সাক্ষীর মাধ্যমে যা প্রমাণিত হবে সেটাই রায় দিবে। সুতরাং সে লিভিং কন্ডিশনটা কিন্তু বিচারে কোনো প্রভাব ফেলবে না, আমি সেটা বুঝাতে চাচ্ছি আপনাকে। না, এটা নিয়ে বিচারটাকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই, কারণ তার লিভিং কন্ডিশনটা বিচারের উপরে সামান্যতম প্রভাব ফেলবে না। এটা হয়তো অবশ্যই একটা পয়েন্ট থেকেই যায়, তারা কেন অতিরিক্ত সুযোগ সুবিধা পাবে না, মানে এটা হচ্ছে কথা। এবার সরকারের পক্ষ থেকে একটা বক্তব্য আসতেই পারে, সরকার দেখা দিতে পারে। না, আমি সাংবাদিকরা জানি না কেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রশ্ন করে না, সাংবাদিকদের প্রশ্ন করা উচিত ছিল। আপনাদের কথা বলছে না, বাংলাদেশের সাংবাদিকরা প্রতিদিনই ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। আপনাদের ডিজিএফআই এখনো সাংবাদিকদেরকে ফোন করে, সাংবাদিকরা প্রতিদিন ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। স্যার, আপনাদের ডিজিএফআই এখনো সাংবাদিকদেরকে বলতে পারবো না। আপনি তো আপনার নেটওয়ার্ক অনেক ভালো, আপনার নেটওয়ার্ক তো অনেক ভালো। আমি একটু লো প্রোফাইলে থাকি, আমি মানুষের সাথে অত যোগাযোগ করি না। আমার এখনো ধরেন স্যার, আমার কিছু তথ্য আছে, এই 5ই আগস্টের পরেও ফেসবুকে লেখালেখির জন্য ডিজিএফআই তুলে নিয়ে আসছে ডিবির মাধ্যমে, টর্চার করছে, ফেরত দিচ্ছে, এগুলো নিয়ে আমি কাজ করছি। কাকে? একটা সোশ্যাল, একজন অ্যাক্টিভিস্টকে কেন সে ফেসবুকে এগুলা লিখছে বলে উঠাই নিয়ে আসছে ডিবির মাধ্যমে, তাকে টর্চার করছে, তাকে হুমকি দিয়ে বন্ড দিয়ে তারপর তাকে ছাড়ছে। আপনার নামটা বলুন, আপনার নামটা বলুন, আমি চেক ব্যাক করে দেখি। না, আমি দিব, আমার স্যার একদম প্রমাণিত, এগুলো চেক ব্যাক করা স্যার, একদম চেক ব্যাক করা, আমি দিব স্যার, সামনে নিয়ে, জাতির সামনে নিয়ে আসবো স্যার। তো এখন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে কে প্রশ্ন করবে? আপনি কি মনে করেন যে মানে এখন ধরেন স্যার আপনারা তাহলে স্যার ইয়ে করেন, ওই যে খুনি জিয়াউল হাসান, তাকেও আপনারা সাব জেলে নিয়ে আসেন। সোহেল, রিয়ার অ্যাডমিরাল সোহেল, তাকেও আপনারা সাব জেলে নিয়ে আসেন। তারেক সাইদ যে খুনের মামলা, তাদেরও সাব জেলে নিয়ে আসেন। না, আপনি স্যার এক জায়গায় পৃথক হইতে পারে না স্যার, তাই না? তো জেনারেল জিয়া কি কম আর্মি নাকি? বৈষম্যটা আমি তো বলছি বারবার, আমি বৈষম্যের পক্ষে নই, আমি বৈষম্যের পক্ষে না। আমার বাবার মতো 90 বছর বয়সে একজন বৃদ্ধকে, অসুস্থ, অসহায়, প্রায় অচল অবস্থায় উনাকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে, আর সেখানে তো এটার কোনো প্রশ্ন নেই। আমি তো এটার প্রতিবাদী হতেই পারি, আমি কিন্তু আমি জিনিসটাকে মুখ্য করে দেখছি না, এটা আমার বিষয় আর কি। এই জিনিসটাকে আমি ইনসিগনিফিকেন্ট নিচে, আমার ফোকাস হলো টোটালি বিচারটা ওখানে স্বাক্ষর দিতে হবে এবং সুবিচার হোক, না আমরা জুলুমের শিকার না হোক, এটা আমি অবশ্যই দৃঢ়ভাবে কামনা করি। ব্রিগেডিয়ার আজমি, সুবিচার তো বটে, আমরা ন্যায় বিচারের পক্ষে। ন্যায় বিচার আমি জানি না এক জিনিস কিনা, বাট আমরা ন্যায় বিচারের পক্ষে। আমরা মিনিমাম কোন রকমের চাই না, অন্যায় চাই না। তো ন্যায় বিচার তো সমর্থক। জি, তো আমরা চাই না যে কেউ আবার বিচারের নামে জুলুমের শিকার হন, সেটা আমরা চাই না। কিন্তু জি, অবশ্যই আই এম দ্য লাস্ট ম্যান। আপনি খবর নিয়ে দেখতে পারেন, আমি কোনোদিন কারোর উপরে জুলুম তো করা দূরের কথা, আমি মানুষকে জুলুম করা থেকে মানে আটকিয়েছি, এটা হাদিসে আছে। নিজে জুলুম করবে না, অন্যকে জুলুম করতে দেখলে প্রতিহত করার চেষ্টা করবে। জি, কিন্তু ধরেন, আর তা না পারলে অন্তর থেকে ঘৃণা করবে। কিন্তু অপরাধী যদি দেখে, এটাকে দৃষ্টান্ত হয়ে যাচ্ছে। ভবিষ্যতে
মানে সেনাবাহিনীর যে কোনো কর্মকর্তা বা যে কোনো লেভেল যদি কোনো অপরাধ করে, ওরা ধরেই নিবে যে আমার পিছনে পুরো বাহিনী থাকবে, আমার জন্য আলাদা ব্যবস্থা হবে, আমি আলাদা ট্রিটমেন্ট পাবো। তো প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী সবাই তো। আপনি কি মনে করেন যে যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তো শাস্তি পেলে আমি আলাদা ট্রিটমেন্ট পাবো ডিউরিং কাস্টাডি, এটা চিন্তা করে সে অপরাধ করবে? এটা তো যুক্তি হতে পারে না। যে আমি জানি এটা একটা সাহস থাকে আর কি, এটা একটা ব্যাকআপ থাকে। যেমন ধরেন বহু অপরাধী, জেনারেল ওয়াকারের নেতৃত্বে যে সেনাবাহিনী এখন, দায় তো জেনারেল ওয়াকারের। কিভাবে এরা পালাইলো আপনি বলেন? এই 626 জনকে যে আপনি রাখলেন, কিভাবে আপনি পালাই যেতে দিলেন ওদেরকে? এরা কিভাবে বিদেশে গেল? দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি, তাই না? এখন কেউ যদি মনে করে যে এরকম বসেরা, এই জায়গাগুলো স্যার আপনি আমাদের সেনাবাহিনীকে না কারেকশন হতে দেবে না স্যার। এই জায়গাগুলো সেনাবাহিনীকে আগের অবস্থানে নেবে না। অনেক আগে এক সাক্ষাৎকারে বলেছি, 626 জনের ইস্যুতে আমি এক সাক্ষাৎকারে বলেছিলাম যে আমি যদি ওই অবস্থা যেন ওয়াকারের জায়গায় থাকতাম, আমিও একটা এই একই তাদেরকে আশ্রয় দিতাম, কারণ না আশ্রয় দিলে দেশে একটা রক্তের বন্যা বয়ে যেত। কিন্তু পরবর্তীতে আমি যেটা করতাম, এদেরকে সরকারের হাতে উঠিয়ে দিতাম। আমি I would never have allowed them to escape. আমি আশ্রয় দেওয়াটাকে ভুল মনে করছি না আমার বিবেচনায়, কিন্তু তাদেরকে সরকারের হাতে উঠিয়ে দিলে এটা সব দিক থেকে ভালো হতো, সেনাবাহিনীর সুনাম হতো, এবং যারা জুলুম করেছে, অন্যায় করেছে, তারা অবশ্যই বিচারের মুখোমুখি হতো। এখন তো তারা সব পালিয়ে আছে। তো এটা আমি কোন আশ্রয় দিলেও পালিয়ে যেতে দিতাম না। এখন দেখে যে হাজমি কি বলবো, জেনারেল ওয়াকার তো আপনাদের স্টুডেন্ট, তাই না? আপনি যা শিখাইছেন সেভাবেই তো উনি চলছে, তাই না? না, আমি যুদ্ধ শিখাইছি, আমি এই সমস্ত শিখাইনি ভাই। আমি যুদ্ধ শিখেছি, যুদ্ধবিদ। আমি he was my student, I taught him how to fight a battle. কিন্তু ধরেন কনভেনশনাল ব্যাটল, মধ্যে প্রতিরক্ষা, আক্রমণ না, যুদ্ধের সাথে আরো অনেক কিছু তো শেখান। শুধু তো যুদ্ধ শেখানো তো অস্ত্র শেখানো না, অনেক কিছুই, মানসিক গঠন, ল এন্ড অর্ডারের ব্যাপার এগুলো। বাট জেনারেল ওয়াকার সাহেব পায়াস, উনি ধার্মিক মানুষ, ওনার ব্যাপারে তো 500-600 অফিসার, মোস্ট অফ দেম 1 স্টার 2 স্টার এখন আমার ছাত্র। তো একটা ছাত্রকে আমি যুদ্ধ পড়া বিদ্যা, সে মানুষ হিসাবে কেমন, সে ফিল্ডে গেলে কি করবে, এটা বোঝার কোনো সুযোগ থাকে না। আমার ব্যক্তিগতভাবে আমার নৈতিক শিক্ষা তাকে দেওয়ার কোনো স্কোপ নাই। আমি তাকে যুদ্ধবিদ্যা শেখাই ওখানে। না, যুদ্ধবিদ্যার সাথে চলে আসে স্যার, এগুলো তো স্যার মানে একটার সাথে একটা যুক্ত। নৈতিক শিক্ষা বা যুদ্ধক্ষেত্রে সে যে অন্যায় করবে না সেটাও তো শেখাতে হয়। যুদ্ধক্ষেত্রে যে সে রেপ করবে না, জুলুম করবে না, লুট করবে না, এগুলো তো শেখাতে, এগুলো পার্ট অফ দ্য ট্রেনিং। তো যাই হোক, আমি জাস্ট মজা করলাম আর কি, আপনার সাথে একটু সুযোগ পাইছি যেহেতু আপনার সাথে একটু ফ্রিলি কথা বলতে। তো এখন ধরেন জেনারেল ওয়াকার সাহেব ধরেন যে সুযোগটা নিলেন, সুযোগটা পেলেন, মানে বলা চলে সুযোগটা পেলেন, এবং আপনি যদি দেখেন প্রথম থেকে উনি বেশ কিছু কাজ করলেন। মানে ওনাকে কে অথরিটি দিচ্ছে হাসিনাকে দেশের বাইরে পাঠাইতে? সামরিক হেলিকপ্টার উনি পাঠাই দিলেন, 626 জনকে আশ্রয় দিলেন, ভালো কথা, জীবন বাঁচানোর জন্য। কিন্তু এরপরে আপনি তাদেরকে আবার কোথায় না, তো এই যে দায়িত্বগুলো ওনাকে কে দিল? উনি যে সব প্রণোদিত, উনি কি ডুয়েল শাসন চালু করছে বাংলাদেশে, এরকম মনে হচ্ছে আপনার কাছে গত 14 মাসে? আমি অনুমান ভিত্তিক কিছু কথা বলে সবসময় প্রথমে বলে নিলাম। এখন এট দ্য হিট অফ দ্য মোমেন্ট, আপনি 5 তারিখ ওই দুপুর বিকেল ওই সময়টায় কিন্তু ঠান্ডা মাথায় রাইট ডিসিশন নেওয়া ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। আপনি নিজেকে ওই অবস্থায় দেখেন যে আমি এটা করবো না ওটা করবো, যে কোনো জিনিস একেবারে ওলট পালট হয়ে যেতে পারে। ওই অবস্থায় আমি থাকলে আমি কি সিদ্ধান্ত নিতে জানি না। আমি এই মুহূর্তে যেটা মনে করি, আমি থাকলে হয়তোবা ওই অবস্থার চারিদিকে প্রেশার আমার, তখন এই সিদ্ধান্ত নিতে পারতাম কিনা জানি। এখন ঠান্ডা মাথায় আমি বলছি, আমি থাকলে কিন্তু আমি তাকে সেফলি যেতে দিতাম। কারণ সে যদি, আমি তাকে আশ্রয় ক্যান্টনমেন্টে আসতাম, মানুষ তখন এতটা ক্ষুব্ধ মারমুখী ছিল,
ক্যান্টনমেন্টে যাওয়াটা অস্বাভাবিক ছিল না। 90-এর সময় আপনার এরশাদের বিরুদ্ধে আন্দোলনের সময় দেখেন, তখন মানুষ প্রায় ভিতরে ঢুকে যায় অবস্থা। তো এখন তো এইবার তো শতগুণ বেশি মানুষ, যে বিস্ফোরণমুখ সব ক্যান্টনমেন্টে এমপি চক্র দিয়ে যদি ভিতরে ঢুকতো, দেশ আরেকটা সর্বনাশ হয়ে যেত, তার ওই মহিলার খোঁজে যদি ঢুকতো। তো এটা কিন্তু তখন একটা খুব কঠিন সিদ্ধান্তের ব্যাপার ছিল যে তাকে আমি আশ্রয় দিব না। তো আমি এখন মনে করছি, যেটা আপনাকে বললাম, আমি ওই অবস্থা থাকলে আমি এটা সিদ্ধান্ত নিতে পারতাম কিনা জানি না, কিন্তু আমি এখন যেটা মনে করি, এটা যেতে দেওয়াটা একদিকে খারাপ হয়নি এই কারণে যে তখন যদি আশ্রয় দেওয়া হতো, মানুষ এতটা মানমুখী ছিল। আমি অনেকের সাথে আলাপ করেছি যে তারা ওখানে গিয়েছে, যে আমরা যদি পেতাম তাহলে টুকরা টুকরা করে ফেলতাম। এই যে মনোভাবটা লক্ষ লক্ষ লোকের, এরা যদি ক্যান্টনমেন্টে ঢুকতো, দেশে আপনি চিন্তা করেন সর্বনাশ হয়ে যেত না একটা। আমরা এখানে থিওরিটিক্যালি অনেক কিছু বলতে পারি, আমরা প্র্যাকটিক্যালি অন গ্রাউন্ড জিনিস হ্যান্ডেল করা, এবং পিক অফ দ্য মোমেন্ট, জীবনে কোনো যেরকম পরিস্থিতি হয়নি, পিক অফ দ্য মোমেন্ট ওখানে রাইট ডিসিশন নেওয়া। মানুষ ভুল করতেও পারে, যদি আপনার মূল্যায়ন হতেই পারে যে না আমি আশ্রয় দিতাম, আমি যেতে দিতাম না, এটা ম্যান টু ম্যান ভ্যারি করতেই পারে। কিন্তু আমার মূল্যায়নে আমি মনে করি যে আমি হলে আশ্রয় দিতাম, কিন্তু আমি পালিয়ে যেতে আশ্রয় দিতাম না, আমি চলে যেতে দিতাম। কারণ আশ্রয় দিলে আমার ক্যান্টনমেন্ট হুমকির মুখে পড়তো, আমার নিরাপত্তা হুমকির মুখে পড়ে যেত। সমস্ত লক্ষ মানুষ, আপনি চিন্তা করেন, এক একটা চক্র যদি 10-20 হাজার করে মানুষ ক্যান্টনমেন্টে ঢুকতে থাকতো, আপনার অস্ত্রাঘাত লুট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, আপনার একবারে দেশে একটা সিভিল ওয়ার শুরু হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। আমরা একটু চিন্তা করতে হবে জিনিসটা, যে ইমপ্লিকেশন কি, এটা কি হতে পারতো। আমরা শুধু আবেগ দিয়ে কথা বললে হবে না। আপনি মানুষের তো আমাকে ভালো দেখেছেন, আমি তো লাইভ দেখি না, আপনি তো দেখেছেন মানুষের তখন কি মানসিক অবস্থা, যে দেওয়াল ভেঙে ফেলেছে, এটা খুলে নিয়ে আসছে, এটা খুলে নিয়ে আসছে। ওই অবস্থায় যে ব্যক্তির কারণে এই অবস্থা, তাকে তো ছিঁড়ে ফেলতো না। এখন ধরেন স্যার, এখন ধরেন এই যে পরিমাণ গুম খুন, যে পরিমাণ বিভীষিকাময় শাসন ব্যবস্থা ছিল, নিকোলাই চৌসেস্কুর মতো বিচার হতে পারত। তো আপনি তাকে জামাই মানে এত এত খাতির করে ইন্ডিয়াতে কেন পাঠিয়ে দিলেন? তো আপনি তো, এবং এখন যেটা করছে হাসিনা, ইন্ডিয়াতে বসে বসে পুরো দেশের মধ্যে, আপনি হলে কি করতেন? আপনি সেনাপ্রধান হলে কুইক ট্রায়াল হবে। কনক ভাই, আপনি যদি সেনাপ্রধান হতেন ওই মুহূর্তে, মনে করেন হোয়াট উড ইউ হ্যাভ ডান? আপনি অবশ্যই তাকে ওই মুহূর্তে উনাকে কোথায় রাখতেন আপনি? না, অবশ্যই তাকে কুইক ট্রায়ালের মুখোমুখি করা হতো। তখন পুলিশ তো, আপনি কি তাকে ক্যান্টনমেন্ট নিয়ে যেতেন? পুলিশ তো পুলিশের অস্তিত্ব ছিল না তখন, আপনি কি তাকে ক্যান্টনমেন্ট নিয়ে যেতেন? অবশ্যই নিয়ে যেতাম, ক্যান্টনমেন্টে নিয়ে যান, অন্য কোনো সিকিউরিটি প্লেসে নিয়ে যান, সেটা সম্ভব ছিল। আপনি কি ছিল নিয়ে আপনি সামারি ট্রায়াল করেন, তার সবই চোখের সামনে ছিল। তবে স্যার এখন যেটা হচ্ছে 5ই আগস্ট, আমার এই আর্গুমেন্টটা কিন্তু আপনি কাউন্টার করতে পারেন নাই, যে এই রিস্কটাকে আপনি উড়িয়ে দিতে পারেন, যে তার উপরে মানুষ এত ক্ষুব্ধ ছিল যে সব ভেঙে মানুষ ঢুকে যেত, সেনাবাহিনী তখন গুলি করতো না। ঢুকে গেলে যখন মারমুখী মানুষ যখন ক্যান্টনমেন্টে আক্রমণ করতো, অস্ত্রঘাত লুট করতো, তখন দেশের কি অবস্থা হতো? মানে এই কনসিকুয়েন্সটা তো একবার দেখতে হবে আপনাকে। না, আমার মনে হয় না, সিকিউরিটি এনভায়রনমেন্ট সিকিউরিটি নিয়ে আমি কাজ করে এসেছি 30টা বছর। না, কিন্তু আপনি যদি দেখেন যে আপনি কি 1990 সালে তো আপনি, স্যার এটা অফিসিয়ালি হয় নাই, মানে এটা কোনো বই তাকে ঘোষণা করা হয়নি এখনো, ডেজার্টার ঘোষণা করা হয়নি এখনো। তো এই যে মমত্ব আর কি, অপরাধীর জন্য এই যে মমত্ব, সেই মমত্ব আমাদেরকে একটা স্পেসিফিক ডিউরেশনের পরে রেজাল্টটা ঘোষণা করা হয়, সাথে সাথে রেজাল্টটা ঘোষণা করা হয় না। ওই ডিউরেশন আমার যদি ভুল 90 ডেজ পরে তাকে রেজাল্টটা ঘোষণা করা হয়। না বোধহয় না, এটা কি ঠিক স্যার? 90 ডেজ আমার তো মনে হয় 8 তারিখে না 9 তারিখে। আমি তো জানি আরো কম ডিউরেশন, 90 দিন না স্যার। এটা কি আপনি কি একটু চেক করবেন স্যার? আমার মনে হয় রেজাল্টের জন্য 90 দিনের মধ্যে 60 দিন হবে। আমি তো অনেক কিছু ভুলে গেছি 8 বছরে। না এটা আরো ভেঙে গেলে সাথে সাথে আমরা বলি AWL, সাথে সাথে রেজাল্টের বোর্ডে। জি। তো আচ্ছা স্যার, যাই হোক, যেগুলো হচ্ছে আপনিও দেখতেছেন, আমিও করতে হবে এটা। আমার মনে হয় যে এটা খুব আরো শর্ট টাইম, এটা 24 ঘন্টা বা 72 ঘন্টা এরকম একটা সময়। তো আমার অনুষ্ঠানের না আমি অসংখ্য অফিসার সৈনিক এরকম জি। তো স্যার, এই যে ধরেন আপনি একজন বঞ্চিত অফিসার, আপনাকে আমরা বঞ্চিত অফিসারের ক্যাটাগরিতে ফেলতেই পারি। আপনাকে বরখাস্তটা উজ্জ্বল করা হয়েছে আপনার
বরখাস্ত উজ্জ্ব করে আপনাকে অবসরে দেওয়া হয়েছে, কিন্তু আমরা আশা করেছিলাম যে আপনি অন্তত একটা র্যাঙ্ক আপ হবেন, আপনার প্রতি যে বঞ্চনা তার অন্তত একটা রেমেডি আপনি পাবেন। এবং যতটুকু জানি যে জেনারেল ওয়াকার আপনাকে এই জাতীয় আশ্বাসও দিয়েছিলেন, মানে আপনি অন্তত এটা একটা একটা মানে আপনার র্যাঙ্কটা বাড়বে। আপনি শুনতে পাচ্ছেন আমাকে ঠিক মতো? আপনি শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। জি জি, না বললাম যে আপনি একটা র্যাঙ্কের কথা বলছেন, তাই তো? র্যাঙ্ক আপ হওয়ার কথা ছিল আপনাকে, জাস্ট এটা কিছুই না, আপনার জীবন থেকে যা হারিয়ে গেছে সেই জায়গাটায়, কিন্তু এক ধরনের সম্মান দেয়া, এক ধরনের প্রতিবিধান বলা চলে, তো সেই জায়গাটা কেন হলো না? জেনারেল ওয়াকারের সঙ্গে আপনার যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি কোনো দূরত্ব তৈরি হয়েছে? জি, ওয়াকার আমাকে কয়েকবারই বলেছে এটা, স্যার আপনার যে ক্ষতি হয়েছে আমি সারা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে আপনি এটা ক্ষতিপূরণ দিতে পারবো না। সে আমার পেনশনের এটা খুব তাড়াতাড়ি অর্ডার করে দিয়েছে, আমার বিল্ডিং নির্মাণ বন্ধ ছিল ওটা পাস করে দিয়েছে, আমার পিএনজি ছিল ওটা স্ট্যাটাস উইথড্র করেছে, এবং এখন যেটা শুনেছি যে সেটা একটা বোর্ড হয়েছে, তারা এগুলো আপনি যেটা বললেন ওইগুলো কাজ করছে, যারা বঞ্চিত অফিসার তাদেরকে নিয়ে একটা বোর্ড হয়েছে, এটা প্রজ্ঞাপনও জারি হয়েছে, আপনারা দেখেছেন বোধহয় গত 14 আগস্ট। সেইটাতে যাদেরকে বরখাস্ত বঞ্চিত অফিসারদেরকে নিয়ে একটা বোর্ড হয়েছে, আপনার প্রধান উপদেষ্টার বিশেষ আপনার সহকারী যে জেনারেল হাফিজকে প্রদান করে আরো কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে বোর্ডে তারা কাজ করছে শুনেছি। তো আমি এটা নিয়ে বেশি পেরেশান নেই, কারণে যে 1 নম্বর র্যাঙ্কের যে সম্মান অনেক বড়, যারা মনে করেন 3 স্টার 4 স্টার হয়েছে কিন্তু পলাতক আছে, মানুষ গালি খাচ্ছে, ওটা থেকে তো আল্লাহ আমাকে 1000 গুণে ভালো রেখেছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ যেটা রেখেছে সে পৃথিবীতে কোনো শক্তি আমার থেকে নিতে পারবে না, আমাকে আটকাতে পারবে না, আর আল্লাহ যেটা দেবে না সেটা সারা পৃথিবীর শক্তি মেনে দিতে পারবে না। এই জন্য আমি জানি বোর্ড হয়েছে, একটা কাজ করছে, এটা জানি, আমি বোর্ডে খোঁজ খবর নেই না। বাট আপনি যেটা বলছেন, আমি শুনেছি যে সেনাবাহিনী থেকে 150 অফিসারের মতো নাম গেছে, এয়ারফোর্স নেভিরও নাম গেছে অফিসারদের, এবং তারা এগুলো কাজ করছে। গত অগস্ট মাসে বোর্ড হয়েছে, তারা এগুলো নিয়ে কাজ করছে, এতটুকু আমি তথ্য পেয়েছি। বাট আমি এগুলো নিয়ে বেশি খোঁজ খবর করি না, আসলে আমার সময়ও নাই, অ্যাকচুয়ালি আমি তো সময়ও পাই না ততটা, সময় থাকলেও আমি কোনোদিনই খোঁজ নিতে যাবো না এগুলো। এনিওয়ে, জি ভাই। না জি, তো না আমি যেটা দেখছিলাম যে ডেজার্টের জন্য 30 দিন সময় লাগে ডেজার্টার ঘোষণা করার জন্য, বাট অ্যাবসেন্ট উইদাউট লিভ AWOL এখনো 30 দিন লাগে। অনেক কিছু ভুলে গেছে, 30 দিন লাগে। তো তারপরে তার বিরুদ্ধে রিড করব। বাট আমার মানে এই 8 বছরে যে আমি সুস্থভাবে কথা বলছি আপনার কাছে, এটা আল্লাহর কাছে আদেশ শুকর। আমি যে মানসিক রোগী হইনি, অনেক কিছু ভুলে গেছি, আমি অনেক কিছু ভুলে গেছি। না আলহামদুলিল্লাহ যে আপনি এখনো যে মানসিক শক্তিতে কথা বলেন, বা এখনো যেভাবে আপনি মানে প্রতিবাদ করেন বা অনেক বিষয় নিয়ে আসেন, এটা আমরা মনে করবো যে একটা ঐশ্বরিক একটা সহযোগিতা আপনার প্রতি ছিল, রহমত ছিল, নাহলে সম্ভব না এই 9 বছর। আল্লাহর রহমত সবার লাখ লাখ মানুষ, জি সবার দোয়ায়, সবার দোয়া, কোটি কোটি মানুষের দোয়া আমি মনে করি, আর বাবার দোয়া। আমি সারা অনেক প্রতিবন্ধকতা আপনি বললে পার পেয়ে যাবে না, যে সেনাবাহিনীর কোনো আইনে না, কিন্তু কিছু বিভ্রান্ত অফিসার, কিছু অসাধু অফিসার সারা জীবন আমার প্রমোশন, আমার পোস্টিং, আমার ফরেন কোর্স, ফরেন মিশন সবগুলো আমি বঞ্চিত হয়েছি আজীবন। আপনার সেনাবাহিনী যে কোনো অফিসারকে জিজ্ঞাসা করতে পারেন, সেনাবাহিনীর কোনো অফিসার আমার যে বঞ্চনা তার 10 ভাগের 1 ভাগও বঞ্চিত। তো আমার সমস্ত ভালো ভালো পোস্টিং। জি ব্রিগেডিয়ার আজমি, এই জেনারেল ওয়াকারের সঙ্গে কি আপনার দূরত্ব তৈরি হয়েছে? জেনারেল ওয়াকারের সাথে এখন কি আপনার কোনো দূরত্ব তৈরি? দূরত্ব না, সে দূরত্ব শব্দটা তো একটু ভেগ শব্দ। আমি আগে কথা বলতাম, বাট এখন যেহেতু আমার বিষয়টা স্পর্শকাতর, তার বিষয়টা একটু স্পর্শকাতর, আমি সরাসরি কথা বলি না, বাট ইনডাইরেক্টলি তার অফিসারের মাধ্যমে। সেই গত 1 সপ্তাহ হয়নি আমার সাথে তার উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে ফোন করে বলছেন, আপনার খোঁজ খবর নিয়েছে, আপনি কেমন আছেন, এবং আরেকজন আমাকে জানিয়েছে সে রংপুরে ওখানে গিয়েছিল, ওখানে বলেছে আমরা স্যারের জন্য খুব কষ্টবোধ করি, পাবলিকলি অফিসারদের সামনে বলেছে, ওখান থেকে ফোন করে একজন জানিয়েছে স্যার। কিন্তু আমাদের মধ্যে দূরত্ব যেটা বলেন, আমি ওরকম কোনো দূরত্ব মনে করি না। আমি সরাসরি এখন আমি যোগাযোগ করি না, আর আমি মনে করি এটা এই মুহূর্তে আমার বিষয়টা তো একটু বেশি স্পর্শকাতর বাবার কারণে, তো আমি এটা কথাবার্তা বলার এটা অন্যরকম ব্যাখ্যা হতে পারে,
এই কারণে আমি ইচ্ছা করে যোগাযোগ করি না। কিন্তু আপনি যোগাযোগ করতে চাইলে কোনো সমস্যা নাই, ও কোনোদিন বলেনি যোগাযোগ করবেন না স্যার। না, অন্তত ধরেন বঞ্চিত অফিসারদের মধ্যে ধরেন আপনাকে আমরা বঞ্চিত অফিসারদের বিষয়ে ধরেন গত 14 মাসেও কোনো কার্যকর সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া যায়নি। জেনারেল হাফিজের যে কমিশন ডক্টর ইউনূস করে দিয়েছেন, সেই কমিশনকেও কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে না। অগাস্ট মাসে যেটা করছেন ওইটাতে এখনো সহযোগিতা ফুললি সহযোগিতা তারা পাচ্ছেন না। তো বঞ্চিত অফিসারদেরকে, অর্থাৎ হাসিনা যাদেরকে ক্ষতিগ্রস্ত করলো, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে দিচ্ছেন না জেনারেল ওয়াকার? তাদেরকে কেন তিনি সম্মান ফিরিয়ে দেওয়ার কাজে সেখানেও কেন বাধা সৃষ্টি করছেন? আপনি কি মনে করেন? কারণ আপনার তো ধরেন আপনি তো মেজর জেনারেল হয়ে যাওয়া উচিত ছিল, আপনি মেজর জেনারেল পদে আপনাকে সম্মানিত করা উচিত ছিল আরো ধরেন 9 মাস আগে। আপনার যেদিন আপনার বরখাস্ত থেকে আপনাকে অবসর দেওয়া হয়েছে সেদিনই আপনাকে এটা দিয়ে দেওয়া দরকার ছিল, তো সেইটাও তো করে নাই। বঞ্চিত অফিসাররা এখন অনেকটা আন্দোলন করছেন যে আমাদের সম্মান ফিরিয়ে দাও। কেন এটা হচ্ছে? আমি আপনি সেনাবাহিনীর যে সম্মানের জন্য কথা বলছি, সেই সম্মান তো সেনাবাহিনী নিজেরাই শেষ করে দিতে চাচ্ছে। আপনি কি মনে করেন স্যার? এটা তো দেখেন, আমি জানি আমার ছোট ভাইয়ের বন্ধু সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে তাকে সরিয়ে রেখে দিয়েছিল। সে 4টা প্রমোশন পায়, সচিব হয়ে চাকরি করে কয়েকদিন আগে রিটায়ার করলো। তো সেই হিসাবে তো সার্বিকভাবে সেনাবাহিনীর অফিসার, সশস্ত্র বাহিনীর অফিসার ক্ষোভ থাকবেই। আমারও ভিতরে কষ্ট নাই, আমি তো কষ্ট অবশ্যই আছে। আমি নিজের ঢোল কখনো পেটাই না, কিন্তু আলহামদুলিল্লাহ সেনাবাহিনীতে তো এটা ওপেন সিক্রেট যে আমার সেনাপ্রধান হওয়ার কথা। সেনাপ্রধান আমাকে বলেছে এই কথা আমি হাসপাতালে থাকতে। তো সেই হিসাবে তারা সবাই জানে, আপনি সেনাবাহিনীর অফিসারকে জিজ্ঞাসা করেন যে সবাই এটা স্বীকার করে যে আমার যদি সেনাবাহিনীর যদি রাজনীতিকরণ না করা হতো, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকতো, তাহলে আমার তো এটা কষ্ট তো আছেই। মানে আমি আল্লাহর উপর সবকিছু ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ যে অবস্থায় আমাকে যে বরখাস্ত করেছে 2009 সালের 24শে জুন, আমাকে ছবিটা পাঠাতে পারবো আপনার কাছে, এক অফিসার মোবাইলে তুলে আমাকে দিয়েছে, আমি চিঠিটা খুলে আলহামদুলিল্লাহ পড়েছি আমি, এবং আমরা হাসি মুখ আছে। আমি আল্লাহর উপরে সারা জীবন ভরসা করতে শিখেছি, ভালো করি। ভিতরে কষ্ট থাকলেও আমি এটা খুব হিসেবে প্রকাশ করি। এটা করলে তো আমার বাহিনীর বিরুদ্ধে যাবে, এই জন্য আমি করি না এটা। ঠিক আছে, আমি আমার বাহিনীকে আমার সন্তানের মতো মনে করি, আমি আমার বাবা মার মতো মনে করি, আমি সেই হিসাবে ভালোবাসি। এবং আমি আমার রক্তক্ষরণ হয় যখন সেনাবাহিনী বদনাম হয়, সেনাবাহিনী কেউ কোনো খারাপ কাজ করে, সেনাবাহিনীর সাথে মানুষ হাতাহাতি করছে বা খাগড়াছড়িতে মানুষ পিটিয়েছে, আমার বুকে রক্তক্ষরণ হয়। আমি যেদিন আমাকে বরখাস্ত করা হলো, আমি ইউনিফর্ম খুলছি, আপনাকে বোঝাতে পারবো না। আমি ওখানে আলহামদুলিল্লাহ বলেছি, বাসায় এসে জোহরের নামাজের সময় শার্টটা খুলেছি, যখন আসরের সময় মসজিদে যাবো তখন খুলছি, আমি নিজেকে চোখ দিয়ে ঝড় ঝরে পানি পড়ছে, মনে হচ্ছে যেন আমি জীবিত অবস্থা আমার নিজের গায়ের চামড়া নিজে খুলে ফেলছি। এবং আমি তখন আমার রুম থেকে আমার মায়ের রুমে গেলাম, আমাকে দেখে আমার মা একটা শব্দ করলেন, আমার মা হাউমা গান শুরু করলেন। আমার আব্বা অজু করছিলেন তখন আসরের নামাজ পড়তে যাওয়ার জন্য। আব্বা আমাকে বেরিয়ে এসে, বাথরুম থেকে বেরিয়ে এসে আমাকে এবং মাকে এই অবস্থায় দেখে ওনার মুখের কথা বন্ধ হয়ে গেছিল, কোনো মানুষ জানে না। ওনাকে হসপিটালাইজ করতে হচ্ছে, 7 দিন লেগেছে ওনাকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। উনি এত আঘাত পেয়েছিলেন, আপনাদের দেখেছেন সারা জীবন অসাধু অফিসার আমাকে করেছে। আমি 1985 সালে জেনারেল ইকবাল করিম ভাই, উনি আমার বিএমএ প্লাটুন কমান্ডার ছিলেন, ওনার সাথে আমার সিনিয়র আর 2 সুয়ার্ডের সাথে আমি কম্পিট করি। অগস্ট মাসে আমি বিদেশে কোর্সের জন্য নির্বাচিত হইলাম, মানে প্রথম হয়েছি, কিন্তু আমাকে দেওয়া হয় না, আমার সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই। এরকম সারা জীবন আবার দেখেছেন যে ওনার কারণে আমি সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আমার প্রমোশন আমি বঞ্চিত হচ্ছি। এই কষ্ট আব্বা এতদিন ধরে রেখেছেন, কিন্তু আমাকে আর মাকে ওই দিন কাঁদতে দেখে 24 তারিখ বিকেলবেলা আব্বার মুখের ভাষার কথা বন্ধ হয়ে গেছিল। কয়েকদিন তো একটা শব্দ উচ্চারণ করেনি। তারপর আস্তে আস্তে আমি হাসপাতালে অ্যাটেন্ডেন্ট ছিলাম 7 দিন, সারাক্ষণ কথা বলে 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 তারপর স্বাভাবিক হয়েছেন। তো এগুলো তো কষ্ট করা যাবে না। সেনাবাহিনীকে ভালোবাসি, সেনাবাহিনীর কোনো দোষ নেই। আমি আবারও বলছি, করেছে কিছু অসাধু অফিসার, বিভ্রান্তকারী অফিসার। না, আমি আপনার সাথে একমত, আপনার কথার সাথে আমি একমত, কিন্তু ধরেন যে আপনি সেনাবাহিনীর ভেতরের মানুষ, আপনি যে অনুভূতি ফিল করেন সেনাবাহিনীর জন্য, একজন সাধারণ মানুষ, একজন সাধারণ সাংবাদিক হিসেবেও আমি কিন্তু তার চেয়ে বেশি আমাদের সেনাবাহিনীকে ওন করি।
আমি ভিতরে অনেক কিছুই জানি না, কিন্তু তারপরে এক ধরনের ভালোবাসার জায়গা আছে আমার সেনাবাহিনী। কিন্তু 57 জন অফিসারকে বিডিআর এর ভেতরে পরিকল্পিতভাবে যে হত্যা করা হলো, 15 বছর পরে এসে আপনি সুযোগ পেলেন সেটা বিচার করার, সেই বিচারটা কি ঠিক মতো হচ্ছে? সেই বিচার কি সেনাবাহিনী ঠিক মতো করতে দেবে? সেই সহযোগিতা কি হচ্ছে, নাকি এখানে ফুল স্টপ হয়ে আছে? নো ইফ নো বাট, ফুল স্টপ। বিডিআর এর কমিশন, আমি মনে করি না, আমি একাধিকবার কথা হয়েছে কমিটিতে যারা আছে আপনার, তাদের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। আমি জেনেছি তাদেরকে কোনো বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু আপনার ভাইটাল উইটনেস যারা আছে, মূল সাক্ষী, তারা তো পলাতক। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা, তারপরে যে আওয়ামী লীগের নেতারা যারা এর সাথে জড়িত, তারা তো সব অনুপস্থিত। ভাইটাল উইটনেস ছাড়া তারা এপ্রিল মাসে, ফেব্রুয়ারি মার্চে হয়তো শুরু করেছে, তো মার্চ মাসে শুরু করেছে তারা। আমি শুনেছি তারা খুব শীঘ্রই হয়তো সাবমিট করবে, 7 মাস। বাট এটা 7 মাসও তো সঠিক হওয়ার কথা। বাট সেনাবাহিনী, আপনি জানি না আমি, আপনি কোনো তথ্য আছে কিনা, বাট আমার কাছে আমার কোনো তথ্য নাই যে সেনাবাহিনী এবার সহযোগিতা করছে না। এটা আমার সরাসরি কোনো তথ্য নাই, কারণ তথ্য থাকলে যদি অসুবিধা করতো আমি অবশ্যই জানতাম। ব্রিগেডিয়ার আজমি, ধরেন আমাদের পলাতক শেখ হাসিনা, তারেক সিদ্দিক, তারপরে হচ্ছে তাপস, নানক, মির্জা আজম, এদের সবচেয়ে বড় ভয় ছিল যে বিডিআর এর 57 জন হত্যাকাণ্ডের সাথে তারা যুক্ত। তারা সেটা জানে, সেনাবাহিনীর একটা সিপাহীও জানে, একটা মানে সিপাহী লেভেলও জানে যে এই ঘটনাটার পিছনে কারা কারা যুক্ত। তারা সবসময় ভয় ছিল যদি পতন হয় তারা প্রথমে এই মামলাতেই ফাঁসবেন, কিন্তু পতনের পরপরই বা পতনের মুহূর্তেই তাদেরকে সেনাবাহিনী জামায়াত করে হেলিকপ্টারে করে দেশে বাইরে পাঠাই। এটা তো আমি মনে বলি ইউনিফর্মের সঙ্গে বিশ্বাসঘাতকতা, শপথের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আপনি কি মনে করেন, একটু বলবেন আমাকে? মনে করার বিষয়টা কিন্তু অনুমান, মনে করা মানে হলো অনুমান করা। আমার তথ্য কোরআন হাদিসে অনুমান করা নিষেধ আছে, আমি অনুমান করে কোনো কিছু বলি না। আমাকে মাফ করবেন, আমি অনুমান করে, আমি আখিরাতকে ভয় করি ভাই। আমি বললাম আমি আখিরাতকে ভয় করি। আল্লাহ বলেছেন আমি আল্লাহর আদেশ অমান্য করি না, রসুল বলেছেন আমি রসুলের আদেশ অমান্য করি না। রসুলের নাফরমান আল্লাহ বলেছেন, রসুলের নাফরমান আমার নাফরমান। তো আমি আমার আখিরাত চিন্তা করে কাজ করি, আল্লাহকে ভয় করি। স্যার, আল্লাহকে আমিও ভয় করি। আপনি যেটা বলছেন আমি থিওরিটিক্যালি অনেক আপনাকে কথা বলতে পারবো, আপনি যেটা বলছেন একই টোনে বা কাউন্টার করে, কিন্তু ওই ভয়ে আমি বলি না। আর প্লাস আরেকটা হলো যে আমার একটা শব্দ অনেক বেশি স্পর্শকাতর হয়ে যায়। জি স্যার, এই জন্য আমি আপনাকে দেখাবো, আমি খুলে, আমি এখন গামছাটা যে কত জায়গায় ছিঁড়া আছে। জি জি, না স্যার, আমি ধরেন আপনার সাথে এই জন্য খোলাখুলি কথা বলছি যে ধরেন আপনার কাছে আমাদের একটা অধিকার আছে, দাবি আছে, কথা বলছি, আপনার কাছে একটা দাবি আছে যে আমরা এই বিষয়গুলো আপনার কাছে জানতে চাই, আমরা বলতে চাই। কারণ এই মুহূর্তে ধরেন আপনার সেনাবাহিনীতে আপনার যে অবদান বা আপনার যে প্রশিক্ষণ বা আপনার যে যোগ্যতা, সেই জায়গাটা থেকে আমি পার্সোনালি চাই যে আপনি আরো ভয়েস রেজ করেন। এই যে আমাদের কর্নেল নামটা বলে গেছে, হাসিন ভাই, কর্নেল হাসিন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ যারা মুভমেন্টে আছেন, আপনি তাদের সঙ্গে জয়েন করেন যে নো, আমরা আমাদের সেনাবাহিনীকে এইভাবে দেখতে চাই না, আমরা এই দেখতে চাই। তো আমাদের অনুষ্ঠানের শেষ দিকে আপনার কাছে একটা শেষ প্রশ্নের দিকে যাই আমরা, এবং জি আমি একটু বলি যে জি বলেন, সরি বলেন। না আপনি বলেন, আপনি না বঞ্চিত অফিসারদের সাথে আপনি বলতে চাচ্ছি আপনি ওনাদের সাথে আমাকে এইভাবে কম্পেয়ার করলে হবে না, কারণ আপনি আমাকে মেরে ফেললে আমার মুখ দিয়ে সেনাবাহিনীর বদনাম বাইর করতে পারবেন না, ইন্ডিভিজুয়ালের বদনাম করবো আমি, সেনাবাহিনীর নামে আমি গালি দিব না। এবং আমি নীতিগতভাবে এটা পছন্দ করি না ওনারা যেভাবে সেনাবাহিনী অ্যাজ এ হোল ওনারা সেনাবাহিনীর প্রতি করে। আমি মনে করি এটা উপরের দিকে থুতু দিলে নিজে গায়ে এসে পড়ে। ওনারা ব্যক্তি নিয়ে যা বলুক, সেনাবাহিনীকে ঢালাও ভাবে কিছু করা, এটা আমার কাছে খুব অপছন্দের একটা ব্যাপার। আমার প্রতিষ্ঠান, আমার প্রাণের প্রতিষ্ঠান, এবং আমি সেনাবাহিনীকে ভালোবাসি। সুতরাং সেনাবাহিনীকে আমি কোনো কথা বলার কথা, অন্য কেউ কোনো কথা বললাম শুনুন, আমি যাতে যত গালি খেয়ে 1 বছর থেকে আমি গালি খাচ্ছি, আই ডোন্ট কেয়ার।
আমি গালি খাই, কিন্তু আমার প্রতিষ্ঠানের কোনো বদনাম হোক এটা আমি চাই না। আমার প্রতিষ্ঠান কিন্তু খুব ভালো প্রতিষ্ঠান, বাংলাদেশের একটাই প্রতিষ্ঠান, গর্ব করার মতো প্রতিষ্ঠান। কিন্তু কিছু লোক এটা খারাপ আছে তো, আমি তো বলছি তো। আপনি যে পার্ট অফ দ্য সোসাইটি, আপনি তো এটাকে আইসোলেট করতে পারবেন না। আপনার এরা তো এই সোসাইটির থেকে আসছে, এর মধ্যে খারাপ ভালো থাকবেই। আমাদের এখানে ভালোর সংখ্যা ওভারওয়েলমিং মেজরিটি, খারাপ খুব কম। আপনি দেখেন এই 25 জন অফিসার, তারা যে সেনাবাহিনীতে ছিল, সেনাবাহিনীতে কোনো অপরাধ করার সাহস করেনি তারা। তো আমাদের প্রথা প্রচলন, বিধিবিধান, আইন কানুন খুব কঠোর। রিক্রুটমেন্টে গিয়ে টাকা খাওয়ার জন্য জেলে যেতে হয়। এই আপনার ইলেকশন ডিউটিতে গিয়ে ওখানে ট্রাকের তেল বিক্রি করার জন্য তাকে জেলে যেতে হয়। তো এই জন্য এরা সাহস পায়নি। কিন্তু আমাদের যেহেতু এখানে একটু গুরুত্বপূর্ণ আমি বলি, আমাদের সামাজিক ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কোনো নৈতিক শিক্ষা নেই। সেনাবাহিনীতে একাডেমিতে কিছুটা আছে, এরপরে ধারাবাহিকতা না। আমি আজকে সেনাপ্রধান সহ সমস্ত ভবিষ্যৎ সেনাপ্রধান জেনারেলদেরকে অনুরোধ করবো, আমি আরেকদিন বলেছি যে আপনারা প্লিজ, যে কেন সেনাবাহিনী বাইরে এসে মানুষগুলো নৈতিক মান ধরে রাখতে পারছে না, প্লিজ লুক ইনটু ইট। আপনাদের এখানে আমি নিশ্চিত মনে করি যে সেনাবাহিনীতে অফিসারদের একটা নৈতিক প্রশিক্ষণের দরকার আছে, যেটা ঘাটতি আছে। প্রতিটা প্রশিক্ষণের মধ্যে একটা নৈতিক মূল্যবোধ গড়ে উঠে, একটা দেশপ্রেম আরো প্রখর হয়, এটার একটা প্যাকেজ থাকা উচিত, যেটা নেই। শুধু যুদ্ধবিদ্যা শেখায়, অস্ত্র প্রশিক্ষণ শেখায়, যদি সবগুলোর মধ্যে যদি তার একটা মূল্যবোধের ট্রেনিং, তাহলে তার মূল্যবোধ যেটা একাডেমিতে শিখে এসছে, ওখানে বলা হয় যে জেন্টলম্যান উইল নট লাই, চিট অর স্টিল, nor will tolerate anyone doing so। মিথ্যা বলবে না, চুরি করবে না, প্রতারণা করবে না, কেউ করলে তাকে সহ্য করবে না। এই অফিসার গুলি কেন এরকম হলো? কারণ আমার সেনাবাহিনীতে কন্টিনিউটি নাই, কন্টিনিউটা নৈতিক ট্রেনিং এর নাই। এই জন্য আমি আজকে সেনাপ্রধান সহ সমস্ত সেনাপ্রধানকে অনুরোধ করবো, তোমরা ভাই প্লিজ আমার এই সেনাবাহিনীকে ধ্বংস হতে দিও না। তোমরা এটাকে নৈতিকভাবে মান উন্নত করার জন্য হোয়াটএভার ইট ইজ, তোমরা আই এম ওয়েলকাম যে ইফ ইউ ওয়ান্ট টু কল মি, এন্ড সাজেস্ট করবো কিভাবে কি করা যায়। এটা আমাদের করতেই হবে। আমি সেনাপ্রধানের কথা বলেছিলাম, ভুলেছে কিনা জানি না, হয়তো চাপের মধ্যে। আমি বলেছিলাম যে তুমি প্রতিটা অফিসারের অফিসে একটা কথা লিখে দেবে, হাদিস, অধীনস্থদের সাথে দুর্ব্যবহার কোনোদিন জান্নাতে যাবে না। ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সেটা সব পর্যায়ে, বাহিনীগুলোতে একটু বেশি। তো আমি আই এম অলওয়েজ ওয়েলকাম, মানে রেডি টু হেল্প ইউ। একটা মোরাল আর্মি গড়ে তোলার জন্য, একটা স্ট্রং ডেডিকেটেড কমিটেড আর্মি গড়ে তোলার জন্য, যে কিছু করার জন্য আমি প্রস্তুত আছি। জি স্যার, জি, এটা নিশ্চয়ই একটা ভালো পরামর্শ বা ভালো প্রস্তাব আপনার জন্য। কিন্তু একটা ভালো আর্মি গড়ে তোলার জন্য আমের ঝুড়ি থেকে পচা আমগুলো আগে ফেলতে হবে, তারপরে হবে আর কি, নাহলে বাকি সব আমও পচে যাবে। ওই পচাগুলো ফেলতে হবে। পচাগুলো হয়ে গেছে, এটাকে পুরো ড্যামেজ কন্ট্রোল করতে হবে। ড্যামেজ কন্ট্রোল করতে হবে। এবং স্যার আপনার কথায় মনে হচ্ছিল যে আপনি বারবার আমি নিশ্চিত যে বলেন স্যার। আমি নিশ্চিত যে আমাদের এই আলোচনা নিশ্চয়ই জেনারেল ওয়াকারের কাছে পৌঁছাবে। হয়তো এখন লাইভ দেখতেও হয়তো আমি জানি না, তার কাছে পৌঁছাবে। আমি আশা করি যে সে এই ব্যাপারে পজিটিভ একটা পদক্ষেপ গ্রহণ করবে। না, আমরা তো চাই, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে কিন্তু দেখেন মেয়েদের হিজাব ওপেন করে দিয়েছিল। আপনি যদি দেখে থাকেন, সেই গত বছর সেপ্টেম্বরে, আমার যদি ভুল না হয়, যে আগে সেনাবাহিনী হিজাব করতে পারত না, সে হিজাব ওপেন করে দিয়েছে। না, জেনারেল ওয়াকার, আমি মনে করি হিজাব ওপেন করাটা ইজ নট এন ফ্যাক্টর। স্যার, জেনারেল ওয়াকার সাহেব কিন্তু অসম্ভব ধার্মিক মানুষ, সৎ মানুষ হিসেবে আমি জানি, এবং উনি সফট হার্টেড। উনি কিন্তু মানে এক ধরনের কি বলবো, কোমলতা, মানে হৃদয়ের যেই কি বলবো এটাকে আমরা, সফটনেস, সেটা ওনার আছে, এটা আমরা জানি। সেনাবাহিনীতে একজন পাবেন না, একজনকে পাবেন না যে তার আচরণ ব্যবহার নিয়ে কোনো কটু কথা বলে। জি, কিন্তু আমি আপনার বক্তব্য থেকে দুইটা বিষয় একটু পয়েন্ট করতে চাই। একটা হচ্ছে যে আপনি যেটা বলছেন, আমি বারবার বলছি যে আমরা সেনাবাহিনীর, ধরেন শেখ হাসিনা গত 15 বছরে আমাদেরকে বলতো, আমরা সমালোচনা করতাম সরকারের, আমাদেরকে বলতো রাষ্ট্রবিরোধী, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার করছি। রাষ্ট্র এবং সরকার এক জিনিস না। এখন সেনাবাহিনীর এটা ওই সময়কার ন্যারেটিভ। জেনারেল আজিজকে নিয়ে সমালোচনা, নাই, জি, জেনারেল আজিজকে নিয়ে সমালোচনা করছে, বললো যে এরা সেনাবাহিনীর বিপক্ষে, সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করছে। নো, আমরা বলছি স্পেসিফিক একটা পার্সেন্টেজকে নিয়ে, সেটা 3 to 5%। এই 3 to 5%-এর জন্য আচ্ছা ধরেন 2%, 1%, কিন্তু আপনি 1%-এর জন্য
পুরো বাহিনীটাকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন। এবং আমরা যখনই কথা বলছি আপনি সেটাকে আমলে না নিয়ে আপনি বলছেন যে এরা সেনাবাহিনীর বিপক্ষে, এরা সেনাবাহিনীকে ধ্বংস করতে চায়। নো, আমরা চেষ্টা করছি সেনাবাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধারে আপনাদেরকে সহযোগিতা করতে। পুনরুদ্ধার করবেন আপনারা, আমরা কি করব? আমিও দেশবাসীকে আপনার মাধ্যমে আহ্বান করবো যে আমি কিন্তু বলেছি যে আপনারা সেনাবাহিনীকে গালি দিয়ে না, সেনাবাহিনীর সাথে থাকেন, সেনাবাহিনীকে শক্তি যোগান। তাদের এই মনোবল যে ভেঙে গেছে, তারা যে এখন এই 15-16 বছর তাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে ফিরে আসতে জনগণের সাহায্য লাগবে, আপনাদের সাহায্য লাগবে। জি, এখন মনোবল যোগাতে সাহায্য করেন, উৎসাহ দেন। আমি আশা করি ইনশাআল্লাহ সেনাবাহিনী এই ধাক্কা কাটিয়ে উঠতে পারবে। আমাদের সাহায্য যদি আপনারা নিতে চান, ওনারা নিতে চান, যেমন আপনিও তো এখন সিভিল স্যার, তাই না? আপনি তো এখন সিভিল। তো আমাদের সাহায্য যদি সেনাবাহিনী নিতে চায় আর কি, না নিতে চাইলে কিছু করার নেই। তো আমরা স্যার অনুষ্ঠানের একদম শেষ দিকে ভারতের বিরুদ্ধে, ভারতের যে আগ্রাসন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে হয়েছে ক্রমাগত, সেই আগ্রাসনের বিপক্ষে গত এই 14 মাসে 15 মাসে আমাদের কি কোনো অগ্রগতি আছে মনে করেন? কথা মধ্যে আগ্রাসনের বিরোধী শেষের কথাটুকু আসেনি ভাই। গত 15 মাসে আমরা কি সেই আগ্রাসনের বিপক্ষে আমাদের অবস্থানটা একটু সংহত করতে পেরেছি? আমাদের অবস্থানটা কি এখন? আপনার পর্যবেক্ষণটা কি? খুব হতাশাব্যঞ্জক। আমি আপনাকে বলি যে আমি মুখ পরে বাংলাদেশের সমস্ত বড় দলের শীর্ষ নেতারা আমার সাথে হাসপাতালে দেখা করেছেন। সবাই আমাকে বলেছেন আপনি দয়া করে আসেন, রাজনীতি আপনার মতো সৎ লোক, যোগ্য লোক, এই সমস্ত অনেক কথা বলে যে আপনি আসেন, আপনাদের লোকের দরকার আছে, নেতৃত্বের শূন্যতা আছে। আমি সবাইকে বলেছিলাম দেখেন আমি কেবল মুক্তি পেয়েছি, আমি এখন ঘোরের মধ্যে আছি, আমি এখন দুনিয়া কিছু বুঝতে পারছি না। আমি আপনাদেরকে এইভাবে বলেছিলাম, হাত জোর করে বলছি যে আপনারা আমাদের অস্তিত্ব টিকে রাখতে হলে আমাদের ভারত বিরোধী অবস্থান সুদৃঢ় করতে হবে, আপনারা জাতীয়তাবাদী শক্তি ঐক্য হন। আমি গত জুলাই মাসের 16 তারিখে একটা অনুষ্ঠানে বলেছি, ওই অধিকাংশ নেতা এটাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং আমি সবার সামনে প্রকাশ্যে বলেছি যে আমি ওনাদেরকে অনুরোধ করেছিলাম, ওনারা আমার অনুরোধ রাখেননি। আজকে আমি সবার সামনে আবার হাত জোর করে অনুরোধ করছি, আপনারা জাতীয়তাবাদী শক্তি ঐক্য থাকুন। আপনারা আমাদের ভারত বিরোধী যদি ঐক্য সুদৃঢ় না হয় আমরা একেবারে অতল গহ্বরে হারিয়ে যাব। আমি অত্যন্ত হতাশ যে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য ওনারা পাগল হয়ে গেছে। আজকে দেখেন পার্বত্য চট্টগ্রামে 1/11 ভাগের 1 ভাগ, কেউ একটা কথা বলেছে আজ পর্যন্ত যে এই খাগড়াছড়ি গন্ডগোল নিয়ে একটা রাজনৈতিক দল কোনো কথা বলেছে? কথা বলেনি। তারা দুই দলই, এক দল আরেক দলকে বড় দল করে গালাগালি করছে, একটা দল বলে কথা বলছে, ওরা বলে আবার একটা দলই এটা করছে। ব্লেম গেম চলছে, কোনো শিক্ষা নেয়নি তারা অতীত থেকে। আমি খুব শঙ্কিত দেশের ভবিষ্যৎ কি হবে। এই নেতৃত্ব দিয়ে আমি খুব হতাশ কিছু হবে বলে আমি মনে করি না। তো 19 আর 20, বাট অল আর ডুইং পাওয়ার পলিটিক্স করছে, প্যাট্রিয়টিক পলিটিক্স করছে না তারা। তো সামনে তো নির্বাচন, আপনি নির্বাচন অংশ নেবেন? আমার মাঝে মাঝে মনে হয় যে নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করি, দেশ গড়ার ডাক একটা। তো আমরা কি নির্বাচনে আপনার অংশগ্রহণের ব্যাপারে কোনো আভাস পেতে পারি? না, এটা আমি অনেকবার বলেছি যে প্রেজেন্ট কন্ডিশন ইজ অ্যাবসলিউটলি নট কন্ডিউসিভ। এখনকার বর্তমান পরিস্থিতি আদৌ আমার জন্য সহায়ক নয়, সুস্থ রাজনীতি করার মতো পরিস্থিতি আমি আছে বলে মনে করি না। তো এই নির্বাচনে নো ওয়ে, প্রশ্নই ওঠা। এখন আমাকে জেনারেল নুরুদ্দিন, যখন আমি চাকরি ঢোকার আগে উনি সেনাপ্রধান ছিলেন, আমাকে খুব স্নেহ করেন। উনি আমাকে ডাকিয়েছিলেন আমার বই পাবলিশের পরে অগস্ট মাসে বা সেপ্টেম্বর মাসে। উনি আমাকে বলেছেন, আমি বললাম স্যার অবস্থা ভালো না, তুমি নেক্সট ইলেকশনে করবা তুমি? উনি আমাকে জিজ্ঞাসা করলেন। আমি তখন বললাম যে স্যার যদি পরিস্থিতি ভালো হয়, আমি এমন কোনো পণ করিনি যে আমি ইলেকশন করবো না। সেজন্য কাজ করতে হলে নির্বাচন করা বা সংসদে যাওয়া বা কোন দায়িত্ব পাওয়াটা না করলে তো আপনি আপনি একটা অবস্থান না আপনি কাজ করতে পারবেন না, চিৎকার চেঁচামেচি করে কাজ হবে না। কিন্তু আমি এই সংসদে যেতে চাই না যেখানে একজন গান গাইবে, আমি আমার নেত্রীর গান গাই দেশ বিদেশে, আবার এখানে আরেকজন নামে মাননীয় প্রধানমন্ত্রী বলতে বলতে 10 মিনিটের মধ্যে 5 মিনিট ওগুলি মুখ ফেরে, আর এমন একজন স্পিকার হবেন যার নামে 2001 সালে দেখেছি তার নাম আপনার সন্ত্রাসী লিস্টে ছিল। তো আমি এরকম সংসদে যেতে চাই না, ইট উইল বি ওয়েস্ট অফ টাইম ফর মি। আমি মানুষের সাথে কাঁধ মিলে তার ঘর বানিয়ে দেবো, তার গাড়ি ঠেলে দেবো, আমাকে ওইটা ইফেক্টিভ মনে হয়।
তো তারপরে আপনি সক্রিয় বিবেচনায় রাখেন, কারণ আমাদের দেশের রাজনীতিতে, আমাদের সংসদে আপনার মতো মানুষদের দরকার, যারা পজিটিভলি দেশকে নিয়ে ভাবেন, যাদের মধ্যে আমি এখন কাজ করছি, আমি দেশের জন্য কাজ করছি। আমি তিনটা ক্ষেত্রে দেশের জন্য কাজ করছি। একটা হলো আমি ইন্টেলেকচুয়াল ফিল্ড, আমি একটা থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপের চেয়ারম্যান হয়েছি, আরো যেটাতে সংযুক্ত আছি। আমি ওখানে কিছু আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য কাজ করছি। আমি কিছু সোশ্যাল ওয়ার্ক করছি, একটা অটিস্টিক ফাউন্ডেশন, একটা চ্যারিটেবল অর্গানাইজেশনের সাথে। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্যারেন্টিং এর উপরে কাজ করছি। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি নিশ্চয়ই জানেন, নেপোলিয়ন বোনাপার্ট বলেছিল যে গিভ মি গুড মাদার্স আইল গিভ ইউ গুড নেশন। তো আমাদের এই প্যারেন্টদের যে রিয়ারিং অফ চিলড্রেন, সন্তানদের সুন্দরভাবে গড়িয়ে তোলা, এটার ব্যাপারে আমি যাই একটু লেকচার দিই, কোশ্চেন অ্যান্সার করি, কিছু গাইডেন্স দিই। এই তিনটার উপরে কাজ করছি। আমি আরো কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আমাকে চেয়েছে যে তারা আমাকে তাদের টিচারদের জন্য মোটিভেশনাল লেকচার দেওয়া সপ্তাহে 1 ঘন্টার জন্য। আমি নীতিগতভাবে রাজি হয়েছি। আমি দেশের জন্য কাজ করলে তো রাজনীতি করতে হবে নট নেসেসারি, এগুলো কিন্তু দেশের জন্য কাজ করাই ইনেবে। যদি পরিস্থিতি ভালো হয় আমি যেমন কোনো পণ করি না, আমি আবারও বলছি আপনাকে। আমি এখন আমরা চাই, আমরা আপনার আরো অ্যাক্টিভ অংশগ্রহণ চাই, আপনার আরো অ্যাক্টিভলি আপনি ভূমিকা রাখবেন, সেটা আমি প্রত্যাশা করি অন্তত, এবং আমার মতো অসংখ্য মানুষ, লক্ষ মানুষ এটা প্রত্যাশা করে, সেটা আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আপনাকে মূল্যবান সময় দিলেন, আপনার অনেক কথা শেয়ার করলেন, এবং আপনার উপর আমি আস্থা রাখতে চাই যে আপনি নিশ্চয়ই হতাশ হবেন না। হতাশ হওয়া আল্লাহ পছন্দ করেন না। আপনি নিশ্চয়ই আপনার ছাত্র জেনারেল ওয়াকারকে পরামর্শ দিতেই থাকবেন। সেনাবাহিনীর স্বার্থে, সেনাবাহিনীর সম্মান পুনরুদ্ধারের স্বার্থে, ভারতীয় আগ্রাসনকে বিরুদ্ধে যে ভূমিকা, দেশের স্বার্থে। আপনি যেহেতু একটা সুবিধাজনক অবস্থায় আছেন, সেনাবাহিনীর শতকরা 90% অফিসার আপনার প্রতি সহানুভূতিশীল, আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। জেনারেল ওয়াকার আপনার ডিরেক্ট ছাত্র। সেই জায়গায় এবং আপনি যেটা বলছিলেন প্রায় 200-250 অফিসার, শীর্ষ পর্যায়ের অফিসার আপনার ছাত্র। তো সবাই মিলে আসেন, আমরা একটা ট্রাই করি সেনাবাহিনীটাকে আবার সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর সম্মানের জায়গায় নিয়ে যাই। জনগণের তো আরো সুবিধা, আমরা আবার সেনাবাহিনীকে জন আস্থায় নিতে চাই, যেন সেনাবাহিনী একটা ইউনিফর্ম দেখলে যেন বিপদের সময় মানুষজন নিশ্চিন্ত হয় যে না, আমাদের সেনাবাহিনী চলে আসছে, আমরা এখন ন্যায় বিচার পাবো। সেই জায়গাটা আমরা ফিরিয়ে নিতে চাই, যেটা 2009 সালের আগে সেনাবাহিনীর অবস্থান ছিল। তো ব্রিগেডিয়ার আজমি, অসংখ্য ধন্যবাদ। আপনার যদি শেষ কোনো মন্তব্য থাকে আমরা অনুষ্ঠান শেষ করব। আমি দেশবাসীকে বলবো যে আপনারা এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, অনেকে বুঝে না বোঝে বা অনেকে আবেগের বশবর্তী থেকে সেনাবাহিনীকে গালি দিবেন না। অপরাধীকে তো আমি ছাড়িনি, আমি তো অপরাধীকে ধরেছি। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো, 1 নম্বর আপনার দেশের স্বার্থে, ভারত জানে এই দেশে তাদের সবচেয়ে বড় শত্রু হলো সেনাবাহিনী, এবং এই জন্য তারা মানুষকে উস্কে দিয়ে সেনাবাহিনী মুখোমুখি করে দিয়ে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করে, দেশে ঘোলাটে পরিস্থিতি সৃষ্টি করে একটা অস্থিরতা বজায় রাখতে চায়। সেটা আমরা যেন হতে না দিই। আপনারা ক্রিটিসাইজ করেন, আপনার অবশ্যই আপনার অধিকার আছে, আপনার পয়সায় সেনাবাহিনী, কিন্তু আপনি সেনাবাহিনীর ব্যক্তির জন্য সেনাবাহিনীর প্রতিষ্ঠান থেকে ক্ষতি করেন। এটা আপনার প্রতিষ্ঠান, এটা জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, ঐক্যের প্রতীক, আস্থার প্রতীক। এটাকে আপনারা ধ্বংস করে দিয়েন না। একটাই এখনো আল্লাহর মতো, আমি অন্তত 500 জনকে গত কিছুদিন জিজ্ঞাসা করেছি, একটা লোক বলে না যে ভারত আমাদের বন্ধু। এই বাহিনীটাকে আপনারা বদনাম রটিয়ে কয়েকজনের জন্য বাহিনীটাকে গালি দিন। সবাইকে হাত জোর করে মাপ যাচ্ছি, আপনারা মানুষকে যত গালি দেন কোনো সমস্যা নেই, যারা অপরাধ যত গালি দেন, আমি তাদের বিচার চাইছি, তো আমি বিচার তাদেরকে আদালতে নিয়ে গেছি। আপনারা এই বাহিনীটাকে গালি দিবেন না। যেন দোয়া করেন আল্লাহ যেন এই ক্ষতি যেটা করেছে ফ্যাসিস্ট সরকার, এটা কাটিয়ে উঠতে সাহায্য করে আমাদেরকে, এবং আমাদের সেনাবাহিনী যারা আবার সে পূর্বের সম্মান গৌরব ফিরে পায় এবং সেই হিসাবে কাজ করতে পারে দেশের জন্য, জনগণের জন্য, দেশের স্বাধীনতা এবং অখণ্ডতার জন্য। সবার কাছে আমার এই আবেদন থাকবে, আপনার মাধ্যমে দেশবাসী বাংলাদেশে এই আবেদন রাখতে চাই। এবং সেই সাথে আমি সকল জেনারেলদেরকে বলতে চাই, প্লিজ লুক ইনটু ইট, যে তোমার অফিসাররা যেন নৈতিক মান নষ্ট না হয়, ওটা ধরে রাখতে হবে। নৈতিক শিক্ষা দিতে হবে। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই যে সেনাবাহিনীর ভেতর থেকে বা সেনাবাহিনীর কোনো কর্মকর্তা এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না যেটা সমালোচনার জন্য আমাদেরকে বলতে হয়, যেটা আমাদেরকে বলতে বাধ্য করে যে এটা হয়েছে, এবং তখনই অটোমেটিক সেনাবাহিনীর নামটা চলে আসে। ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান অংশগ্রহণের জন্য। আমি আপনার এখানে আসতে পেরে খুব আবেগাপ্লুত। আপনার মতো একটা
এরকম আপনি যখন সেলিব্রিটি, আপনার সেখানে অনুষ্ঠান হতে মানে যোগদান করতে পারা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। না, আমি খুব সম্মানিত যে আপনি সাড়া দিয়েছেন, আমার সঙ্গে কথা বলেছেন। আসসালামু আলাইকুম। দর্শকরা এটা ইয়ে করবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দর্শক, এতক্ষণ যে অনুষ্ঠান শুনলেন, নিঃশব্দে আলোচনা মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে জন আস্থায় আবার ফিরিয়ে নিতে চাই। দেশপ্রেমিক সেনাবাহিনীকে, দেশপ্রেমিক যে তকমা যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে গত 15 বছরে, সেই জায়গাটায় ফিরিয়ে নিতে চাই। আমরা সেনাবাহিনীর বদনাম করি, আমরা যতই যেই গালাগালি করুক, গোয়েন্দা সংস্থা যতই অপপ্রচার করুক, গোয়েন্দা সংস্থার কি বলবো পোষ্য পুত্ররা যতই গালাগালি করুক, যাই করুক, আমরা চাই যে সেনাবাহিনী তার আগের যে অবস্থান, সেই অবস্থানে ফিরে যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের জন্য এটি অত্যন্ত প্রয়োজন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের একজন মানুষ হিসেবে এটি আমার মনের একটি চাওয়া। এবং যেসব দুর্বৃত্ত সেনাবাহিনীকে ক্ষতিগ্রস্ত করেছে তাদের বিরুদ্ধে জেনারেল ওয়াকার সহ দেশপ্রেমিক যত কর্মকর্তা আছেন তারা কঠোর হবেন। ব্রাদার ইন আর্মস, ব্রাদার ইন ইউনিফর্ম, এইসব তকমা দিয়ে কোনো অপরাধীকে রক্ষা করা যাবে না। কারণ আমরা অতীতে দেখেছি আপনারা 57 জন সেনা কর্মকর্তাকে যখন নির্মমভাবে হত্যা করা হয়েছে বিডিআর বিদ্রোহের নামে, তখন আমরা কোনো রেসপন্স দেখি নাই। মেজর জাহিদকে হ্যান্ডকাপ লাগিয়ে 16টা গুলি করে হত্যা করা হয়েছে। মেজর জিয়াকে রাষ্ট্রদ্রোহী অপরাধ সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রাখা হয়েছে। এরকম বহু ঘটনা আমরা দেখেছি। তো আমরা সেই জায়গাগুলো থেকে সেনাবাহিনী তার স্বমহিমায় ফিরে আসুক, সেটি আমরা চাই। এবং আমরা অনেক একটু ক্রিটিক্যাল ডিসকাশনই বলবো, অনেক কাট কথা হলো। এবং ব্রিগেডিয়ার জেনারেল আজমি, তার প্রতি যে অন্যায় হয়েছে আমরা তারও প্রতিকার চাই। কারা তাকে তুলে নিয়ে গিয়েছিল, কিভাবে তুলে নিয়ে গিয়েছিল, তার সুষ্ঠু বিচার চাই। এবং তার সম্মান, তাকে আরো সম্মানিত করা হোক, আমরা সেই দাবিও জানাচ্ছি। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।